হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে আমরা 2016 উচ্চ মাধ্যমিক ফিজিক্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে প্রতিটা কোয়েশ্চেনের উত্তর কারণ সহ জানব এবং প্রতিটা কোয়েশ্চেনের উত্তর লিখিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো লিখে দিয়েছি 2016 উচ্চ মাধ্যমিক ফিজিক্স কোয়েশ্চেন পেপার সলিউশন। কত পার্ট এ মার্কস কত এখানে আছে 52, সেকশন 2 গ্রুপ বি। চলো ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে প্রবাহ মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। চলো করা যাক। লিখে দিলাম, ধরি এস মানের শান্ট যোগ করতে হবে। পজ করে কোয়েশ্চেন লিখে দিয়ে আচ্ছা দেখে নাও চিত্রটা দেখো। এই যে গ্যালভানোমিটার এর রোধ জি, এস শান্ট যোগ করে দিয়েছে। শান্ট মানে সমান্তরালে কম মানের রোধ যুক্ত করা শান্ট, ঠিক আছে। এই যে রোধ এস, এই পয়েন্ট এ বি বললাম। দেখো টোটাল কারেন্ট আই ছিল, মূল প্রবাহ আই, দুটো রাস্তা দুই ভাগে ভেঙে গেল। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আই জি গেল আর শান্টের মধ্য দিয়ে আই সাফিক্সে এস গেল। এই এসটা এদিক দিয়ে যাবে, হ্যাঁ কি না, এটা আই এস আর এটা কী হবে আই জি। আবার এখানে মিলিত হয়ে আবার কী হয়ে যাবে আই হবে, কি হবে না, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা একটু বলো তো, এটা লিখতে পারি? এই আইটাই তো ভেঙে আই এস আর আই জি হচ্ছে, তাই লেখা যাবে আই সমান আই এস প্লাস আই জি। অবশ্যই লিখতে পারি, হ্যাঁ কি না। এবার দেখো দেখো এ আর বি, ভি এ মাইনাস ভিবি কী লিখতে পারি বলো? এ আর বি এর দুই প্রান্তের বিভব প্রভেদ। এ দেখো কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এটা উচ্চ বিভব, বিটা নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্যের ফর্মুলা কি? ভি সমান আই আর, হ্যাঁ কিনা, ওহমস ল। তাহলে একবার এই লাইনের জন্য আই আর এর ফর্মুলা ফেলবো, তাহলে কি আই জি ইন্টু আই ইন্টু আর মানে কত গ্যালভানোমিটার রোধ জি। আবার এই লাইনের জন্য একবার ফর্মুলা ফেলবো, তাহলে কি আই এস, আই মানে আই এস ইন্টু আর মানে কত এস। বুঝতে পারলাম? আর একবার রিপিট করে, ভি সমান আই আর, তো দেখে নাও আই। দেখো এটা তো দেখো এ বিটা কি জিরো দুই প্রান্তের, ঠিক আছে, বিভব প্রভেদ। আর এই এ আর বি পয়েন্টটা কি এসেরও দুই প্রান্তের বিভব প্রভেদ, হ্যাঁ কিনা। তার জন্য কি ভি মাইনাস বিবি সমান একবার এর জন্য আই আর মানে কি আই জি ইন্টু জি, একবার এই লাইনের জন্য, ঠিক আছে, ভি এ মাইনাস বি মানে কি আই এস ইন্টু এস। চলো বা এখান থেকে আমরা কাজ করে রাখি, জি বাই এসটাকে বের করে রাখলাম, বা আই জি বাই আই এস যে কোনো একটা বের করে রাখো। চলো আই জি বাই আই এস বের করে রাখলাম, আই জি বাই আই এস, তাহলে এটা কী হয়ে যাবে বলো? এস বাই জি, এটা থাকলো, ঠিক আছে, এটা রেখে দিলাম। আচ্ছা এবার চলো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। এই প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুযায়ী কি বলেছে বলো? শান্টের মধ্য দিয়ে প্রবাহ মূল প্রবাহের কত গুণ 1/n, এটা তো বলেছে। আই এস শান্টের মধ্যে প্রবাহ মূল প্রবাহের, এটা বা কি লিখতে পারি বলো? কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, এটা করা যাবে। আই বাই মনে করে এরকম করে দিলাম, এটা এন থাকলো। দেখো আই বাই কি লিখতে পারি, এটা এন, এটাকে আই বাই আই এস লিখতে পারি, হ্যাঁ কি না। দেখো কোনাকুনি গুণ করো। আর আই মানে কি বলো? আই জি প্লাস কি আই এস, হ্যাঁ কি না, বাই কি আই এস। চলো দুজনকে দিয়ে দিলাম, ঠিক আছে, এর তলে একবার দিয়ে দাও, এর তলে একবার দিয়ে দাও। আই মানে দেখো আই এস প্লাস, এর তলে দিলাম আই জি বাই আই এস পেলাম, হ্যাঁ কি না, আই জি বাই আই এস। আর এখানে আই এস বাই এস প্লাস কত 1 হয়েছে। বা এনটাকে এন মাইনাস 1 সমান কী হবে বলো? আই জি বাই আই এস, আই জি বাই এস মানে কি এস বাই জি, ব্যাস আনসার হয়ে গেল। অতএব এস সমান কী হবে তাহলে? অতএব এস সমান কোনাকুনি গুণ করে জি ইন্টু এন মাইনাস 1, এটা হবে আনসার, ঠিক আছে। দেখে নিও, নেক্সট অঙ্কে চলে আসছি। দেখা যাক একের অথবা কি বলছে। দেখো কোয়েশ্চেনটা বলছে সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষকে শ্রেণী সমবায় এবং আরেকবার সমান্তর সমবায় যুক্ত করা হলো, কি শর্তে দুইবারই সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে। চলো করা যাক। ধরে নিলাম, ধরি কতগুলি তড়িৎ চালক বল বলা হয়নি, তো এন সংখ্যক ধরে নিলাম। ধরি এন সংখ্যক তড়িৎ কোষের প্রতিটি তড়িৎ চালক বল ই ও অভ্যন্তরীণ রোধ আর, যেহেতু একই বলেছে একই প্রকার মানে তড়িৎ চালক বল আর রোধ একই হয়েছে। আচ্ছা এবার দেখো কোষগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর প্রবাহ কত হবে ভাবো। শ্রেণী সমবায়ে যদি আমি তড়িৎ কোষকে যুক্ত করি, ঠিক আছে, তাদের তড়িৎ চালক বল কী হয় অ্যাড হয়ে যায়। তাহলে একটা হলে ই, দুটো হলে 2E, তিনটা হলে 3, তাহলে এনটা হলে কত হবে এন ই, হ্যাঁ কি না। বাই কী হয় টোটাল রোধ, বহির্বর্তনের রোধ কত ক্যাপিটাল আর, হয়েছে হলো। আর কি অভ্যন্তরীণ রোধ কটা আছে আর আর এরকম কত আছে এন আর, হ্যাঁ কি না। বুঝতে পারলাম? চলো এটুকু হেল্প করি। আমি একটা তিনটে দিয়ে দেখাচ্ছি, দুটো বা তিনটে দেখো। চলো এই হচ্ছে চিত্র,
একই রকম করলাম। এটা হচ্ছে চিত্র, এটা দেখো প্রথম চিত্র, এটা এরকম ভেবে নাও। ঠিক আছে, তিনটা আছে মনে করো, এটা আর, এটা ই আর, ই আর, ই আর, তাহলে কটা হলো বলো? 3E, 3E মানে NE বাই কত? আর প্লাস কত? আর প্লাস আর প্লাস আর কত? 3R, তাহলে এন আর। বুঝতে পারলাম? এবার সমান্তরালে যুক্ত করবো। দেখো এটা শ্রেণীর ক্ষেত্রে গেল, এবার সমান্তরালে যুক্ত করছি, তাহলে কী হবে বলো? সমান্তরালে কী হবে বলো? সমান্তরালে কি তড়িৎচালক বল কী থাকে? একই থাকে, হ্যাঁ কি না? সমান্তরালে তড়িৎচালক বল একই থাকে, ই হবে, তাহলে শুধু ই হলো বাই আর, আর তো রেখে দিলাম, প্লাস বলো কি সময় আছে? সমান্তরাল, তাহলে তুল্য রোধ কত হবে? এটা আর, এটা আর, এটা আর, কটা? তিনটে, তাহলে এখানে কত হওয়া উচিত ছিল? R/3। এবার কটা আছে এরকম? এনটা, তাহলে R/n, তুল্য রোধ R/n। মনে রাখবো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি একই মানের রোধ যুক্ত করি তো যটা সমান্তরালে যুক্ত করেছি বাই তত হয়ে যাবে, যে কোনো একটা রোধের মান বাই তত হয়ে যায়। তাহলে কটা? যে কোনো একটা রোধের মান কত? আর, ঠিক আছে, আর কতগুলি? n, তাহলে R/n। চলো একটু n লসাও করে দিই, তাহলে কি এন আর, এনটা উপরে চলে গেল, তাহলে কত? NE বাই কত? NR প্লাস আর। বুঝতে পারলে কি পারলে না দেখে নাও। NR, n যেহেতু নিচে আছে উপরে পাঠিয়ে দিলাম, NE হয়েছে। এবার কি প্রশ্নানুযায়ী কি লিখে দেবা? প্রশ্নানুযায়ী কি বলেছে বলো? I1 আর I2 সমান বলেছে, I1 সমান কি? I2, হ্যাঁ কি না? তাহলে এই দুটো কী করে দেবো? সমান, তাহলে কী হবে বলো? অর্থাৎ NE বাই কি? R প্লাস NR সমান কি? NA বাই N ক্যাপিটাল R প্লাস কি? স্মল আর। বা দেখো উপরে উপরে কেটে গেল, কাটার দরকার নেই, বুঝে নিও। তাহলে আর প্লাস কত হলো বলো? আর প্লাস NR সমান কি? NR প্লাস আর, হ্যাঁ কি না? বা মনে করো আরটাকে এই পাশে নিয়ে এলাম, বা স্মল, তাহলে n মাইনাস 1 আর হয়ে যাবে। দেখো NR ছিল, আরটাকে নিয়ে এলাম মাইনাস আর, তাহলে n মাইনাস 1 আর, ওপাশে এনটা আরটাকে কমন না, তাহলে কত হয়ে যায়? n মাইনাস 1 আর হয়ে যাবে। ভালো করে চেক করো, দেখে নাও। আরটাকে এই পাশে নিয়ে এসো, n মাইনাস 1 আর, আরটাকেও পাশে নিয়ে যাও, n আর কমন নাও, তাহলে কি এটাও কেটে গেল, অর্থাৎ স্মল আর সমান কি? ক্যাপিটাল আর। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা এইভাবে লিখে দেবা যে কোষের, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ও বহির্বর্তনীর রোধকে সমান হতে হবে, এটাই শর্ত। শর্ত কি? কোষের অভ্যন্তরীণ রোধ ও বহির্বর্তনীর রোধকে কি হতে হবে? সমান হতে হবে, ঠিক আছে, এটা হবে আনসার। এবার দুয়েরটা চলে এলাম, কি বলছে দেখো, 50 পারাকে একটি ঘন সন্নিবদ্ধ তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার এবং কুণ্ডলীর ব্যাসার্ধ 25 × 10⁻² মিটার হলে সেটির কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত? মান নির্ণয় করো। চলো, বৃত্তের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? μ0I/2R, আর n সংখ্যকের ক্ষেত্রে μ0NI/2R। চলো ভ্যালু বসিয়ে দিই। μ0 মানে কত বলো? 4π × কত? 10⁻⁷। n মানে কত? কতগুলি পাক? 50। কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার বাই কত? 2 × R মানে কত? 25 × কত? 10⁻²। চলো করা যাক। 25 × 50, তাহলে 50 কেটে গেল, ওপরে গেল, তাহলে একটা ছিল, তিনটে হয়ে গেল, তাহলে তিনটে বাদ, তাহলে চারটা, তাহলে আনসার হবে 4π × 10⁻⁻⁴ কত? 4, এত টেসলা হয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে। নেক্সট, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লিখে দেবো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, আর কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র সমদশায় থাকে। আরও অনেকগুলো লেখা যায়, আমি দুটো লিখে দিলাম, দেখে নাও। নেক্সট, এবার দেখো চারেরটা কি বলছে। বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে ভি গতিতে ঘুরছে। ইলেকট্রনের উদ্ভূত মানে উৎপন্ন চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। তো চলো করা যাক, দেখে নাও। একটা ইলেকট্রন, ঠিক আছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, ভি বেগে। তো চলো বের করা যাক। অর্থাৎ ইলেকট্রনের আবর্তনকাল টি, মানে কি একবার ঘুরতে কত সময় লাগবে? আচ্ছা বলো তো, টি মানে কি একটু মনে করো? S/V না, S সমান VT, তাহলে T সমান S/V। তাহলে বলো তো একবার ঘুরলে কত দূরত্ব যায়? এই তো এই পরিধিটা, হ্যাঁ কি না? তাহলে পরিধি কত? 2πr, হ্যাঁ কি না? আর কত বেগে যাচ্ছে? ভি, তাহলে 2πr/v। আশা হচ্ছে বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আবর্তনকাল মানে একবার ঘুরতে হবে, এখান থেকে শুরু করলে আবার এখানে এলো, এটা তো আবর্তনকাল। তাহলে কত? T সমান S/v, দূরত্ব বাই দ্রুতি বা বেগ, যাই বলো, বেগের যেটা স্কয়ার ফর্ম, এখান থেকে এখানে, তাহলে টোটাল দূরত্ব কত বলো? 2πr/v। আচ্ছা, প্রবাহ মানে কি? আই মানে কি? আধান বাই সময়। একটা জিনিস বলো তো, একবার ঘুরলো তো যে কোনো জায়গা একটা ইলেকট্রন কবার ক্রস করেছে? একবারই তো ক্রস করবে। দেখ মনে করো এই যে একবার ঘুরলো, তুমি যে কোনো জায়গা নাও, কবার ক্রস করেছে? একবার, হ্যাঁ কি না? তাহলে একক ক্ষেত্রফল বা এখন একটা পার্টিকুলার একক ক্ষেত্রফল বলছি, যে কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে কত আধান গেল? ইলেকট্রন একবারই গিয়েছে, তাহলে কত আধান? ইলেকট্রন আধান কত? ই, তাহলে E/T লিখতে পারি না? আই সমান কি বলো? Q/T। তো
কারেন্ট মানে কি একক সময়ে কত আধান গেল, এটাই তো কোনো একটা পার্টিকুলার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে Q/T। এবার যে কোনো একটা জায়গা দিয়ে কটা ইলেকট্রন যাবে, একবারই যাবে, হ্যাঁ কি না? তাহলে E/T একবার আবর্তনকালের ক্ষেত্রে। এবার টি এর ভ্যালু বসাও, টি মানে কি নিচে 2πr বাই কি ভি, তো তাহলে কত হলো বলো, EV/2πr লিখতে পারি, দেখে না 2πr/v। এবার বলো চৌম্বক ভ্রামক PM মানে কি হয়, কারেন্ট ইন্টু কি ক্ষেত্রফল, কারেন্ট ইন্টু ক্ষেত্রফল, I ইন্টু কি পায়ের স্কোয়ার, তাই তো নাকি, বা ইন্টু I ইন্টু এ এইভাবে লিখতে পারো, I ইন্টু এ। তাহলে আয়ের ভ্যালু কত বলো, EV/ কত 2πr, আর ক্ষেত্রফল মানে কি বলো পায়ের স্কোয়ার। তাহলে কাটাকাটি করো, অতএব কী পাওয়া বলো তো, অতএব PM সমান কী পেলাম দেখো, পায়ে কেটে গেলে একটা আর কাটলো, তাহলে EVR, ঠিক আছে, /2, এটা হবে রাশিমালা, চুম্বক ভ্রামকের রাশিমালা EVR/2। নেক্সট 4 অথবা কি বলছে দেখো, একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা কৌণিক ভরবেগের ফর্মুলা আছে, m তম কৌণিক ভরবেগ NH/2π। তো আমার তো এই নিয়ে জানা নেই যে এই যে শক্তিটাতে কত নম্বরের কক্ষপথ, এটা তো জানা নেই। তো চলো মনে আছে ফর্মুলা, হাইড্রোজেনের ক্ষেত্রে n তমর ক্ষেত্রে কত হয় -13.6 বাই কি n স্কোয়ার। আগে আমাকে n তো লাগবে, তো nটা বের করে নিয়ে চলো, বা En বা n স্কোয়ার সমান কি লিখতে পারি বলো, -13.6 বাই কত বলো En, হ্যাঁ কিনা n তম, আমার জানা নেই কত নম্বর, আমি n তম ধরে নিলাম। এবার -13.6 বলো En মানে কত বলে দিচ্ছে -1.51, মাইনাস মাইনাস কেটে এটা প্রায় 9 চলে আসবে। অতএব n সমান কত হলো বলো, রুট চাপিয়ে দাও, অতএব n সমান 3 চলে এলো, 3 পেয়ে গেলাম, অতএব লিখে দেবা। অতএব ইলেকট্রনের কৌণিক ভরবেগ L সমান কি হবে, ফর্মুলা কি বলো NH/2π, সে ভাষাতে লিখে দিও। অতএব কৌণিক ভরবেগ L সমান NH/2π। n মানে কত 3, h মানে কত 6.626 10⁻⁻34, এটা আমাদের জানাই আছে মুখস্থ, ঠিক আছে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর কি 2 পাই মানে কত বলো 22/7, এটা ক্যালকুলেটরে বসাবে, যেটা পাবে আমি লিখে দিচ্ছি সামথিং, আমার এখানে ক্যালকুলেশনটা করা আছে 3.16 10⁻34। একক কি লিখবো, যেটা এইচ এর একক সেটা, কারণ এনও কনস্ট্যান্ট 2π কনস্ট্যান্ট, সংখ্যা এগুলো যেহেতু, এল মানে কি জুল সেকেন্ড, তাহলে এটা জুল সেকেন্ড লিখে দিলাম, হয়েছে, দেখে নিও। দেখো 5 কোয়েশ্চেনটা কি বলছে, 5 কোয়েশ্চেনটা বলছে বেশি দূরবর্তী টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। দেখে নাও কি, অতি উচ্চ কম্পাঙ্কের সিগন্যালকে আয়নমণ্ডল প্রতিফলিত করতে পারে না। টিভি সিগন্যালের কম্পাঙ্কের পাল্লা অতি উচ্চ হওয়ায় কত হয়, মোটামুটি 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ। আয়নমণ্ডল কি করতে পারে না, টিভি সিগন্যালকে ঠিকমতো প্রতিফলিত করতে পারে না, কারণ সেটা অতি উচ্চকে প্রতিফলিত করতে পারে না, আর টিভি সিগন্যাল অতি উচ্চ, তাই উপগ্রহের সাহায্যে বেশি দূরবর্তী স্থানে টিভি সিগন্যালকে পাঠানো হয়। হয়ে গেল। নেক্সট অথবা কি বলতে দেখো, ডিমডুলেশন বলতে কি বোঝো, মডুলেশন সূচকের গুরুত্ব কি। দেখে দাও ডিমডুলেশন কি, গ্রাহক প্রান্তে বিরূপিত তরঙ্গ থেকে তথ্য সংকেতকে পৃথক করে নেওয়ার পদ্ধতিকে ডিমডুলেশন বলে। আর কি মডুলেশন সূচকের গুরুত্ব কি, মডুলেশন সূচক প্রেরিত সংকেতের শক্তি ও গুণ নির্ণয় করে। এর মানে কি, যে মডুলেশন সূচক যদি খুব কম হয়, এটাও অ্যাড করলে করতে পারো, আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারো। মডুলেশন সূচকের মান খুব কম হলে প্রেরিত সংকেতের শক্তি যথেষ্ট কম হয় ও অপরিষ্কার হয়। ঠিক আছে, আরেকবার রিপিট করি, মডুলেশন সূচকের মান খুব কম হলে প্রেরিত সংকেতের শক্তি যথেষ্ট হয় না ও অস্পষ্ট হয়। গুণ মানে কি, স্পষ্ট না অস্পষ্ট, অপরিষ্কার, ঠিক আছে, অস্পষ্ট হয়। আর মডুলেশন সূচকের মান যদি প্রায় 1 হয়, ঠিক আছে 1, তাহলে কি হবে, এর শক্তি যথেষ্ট হয় এবং পরিষ্কার হয়, এবং সিগন্যালটা কেমন হয়, সংকেতটা কেমন হয়, পরিষ্কার স্পষ্ট হয়। ঠিক আছে, এটাই রিজন, মনে রাখবো। দেখে নাও আরও একবার প্রথম থেকে রিপিট করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। এখান থেকে আরেকটা শর্ট কোয়েশ্চেন আছে, তার জন্য রিপিট করছি। দেখো নাম্বার 1 বোঝানোর জন্য, যদি বিটা মানে মডুলেশন সূচক বিটা 1-এর থেকে খুব কম হয়, ঠিক আছে, 1-এর থেকে খুব কম হয়, তাহলে কি হবে, প্রেরিত সংকেত যথেষ্ট শক্তিশালী ও স্পষ্ট হয় না। বুঝতে পারলাম। নেক্সট, বিটা যদি একেবারে 1 হয় বা 1-এর কাছাকাছি, কিন্তু 1-এর বেশি নয়, কিন্তু 1 বা 1-এর কাছাকাছি কিন্তু কম, ঠিক আছে, যদি এই রকম হয়, তাহলে কি হয়, প্রেরিত সংকেতের সংকেত যথেষ্ট শক্তিশালী ও স্পষ্ট হয়। আর আরেকটা অপশন মনে রাখবা, যদি বিটা গ্রেটার 1 হয়, এই কেসটা খুব ইম্পর্টেন্ট, যদি বিটা গ্রেটার 1 হয়, শর্ট কোয়েশ্চেন আছে, মডুলেশন সূচক কি 1-এর বেশি হতে পারে, আনসার হবে হ্যাঁ হতে পারে।
এর সাথে অ্যাড রাখবা, তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে একের বেশি হলে মনে রাখবা প্রেরিত সংকেতে বিকৃতি চলে আসে। প্রেরিত সংকেতে কি? বিকৃতি চলে আসে। ঠিক আছে, এটা লিখে রাখবা। এবার আমরা গ্রুপ সি চলে এলাম। গ্রুপ সি দেখো 6 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে, সমবিভব তল কি? তারপর সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়। চলো, তাহলে সমবিভব তল কাকে বলে লিখে দেওয়া হয়েছে, নামের মধ্যেই লুকিয়ে আছে। যে তলে বিভব কি হবে? সমান, সেই জিনিসটা লেখা আছে। দেখো, তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলে। হয়েছে? চলো এবার এই অংশটা প্রমাণ করব। এই অংশটা এটুকুই বলতে চেয়েছে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হয় না, সেটা সমবিভব তলের সাথে লম্ব হয়, সমকোণে থাকে। চলো এই প্রুফটা করা যাক। কি করেছি দেখে নাও, এরকম একটা চিত্র এঁকে দাও। এটা কি সমবিভব তল? এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা সমবিভব তল। সমবিভব তলের ওপর দুটো বিন্দু নিয়ে নিলাম, এ আর বি, তাদের মধ্যে ডিস্টেন্স কত? এস। এবার এই তলকে তড়িৎ ক্ষেত্র কত অ্যাঙ্গেলে ছেদ করেছে? থিটা কোণে। আমাকে কি প্রুফ করতে হবে? লম্ব, মানে থিটা আমাকে 90 দেখাতে হবে, আমার এটাই উদ্দেশ্য। ঠিক আছে, থিটা 90 রেখে দিলে এর মানে কি হয়ে গেল, তড়িৎ ক্ষেত্র তলের সাথে কি 90 ডিগ্রি কোনো সময় মানে ছেদ করছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো চলো করা যাক। লিখে দিলাম, একটি কিউ আধানকে সমবিভব তলের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য। এর মানে কি, আমি কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে একটা কার্য করতে হবে। আচ্ছা, কার্যের ফর্মুলা কি বলে? এফ এস কস থিটা লিখে দিলাম, এফ এস কস থিটা, বল সরণ তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। হয়েছে? আচ্ছা চলো, এফ মানে কি, কিউ পরিমাণ আধান ই তড়িৎ ক্ষেত্রে থাকলে কত ফোর্স ক্রিয়া করে? কিউ ই। আর এস মানে দূরত্বটা কস থিটা। হয়েছে? আচ্ছা, এবার একটা জিনিস মনে করো, সমবিভব তলের একটা বৈশিষ্ট্য যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হয়? 0। তাহলে সেটা লিখেছি, যেহেতু সমবিভব তল অতএব ডাব্লিউ সমান কি বলতে পারি? 0। কারণ দেখো সমবিভব তলের এ থেকে বিতে নিয়ে গেছি, তলেরই দুটো বিন্দু, তাহলে কার্য কত হবে? 0 হবে। বা ডাব্লিউ মানে কি লিখতে পারি? কিউ ই এস কস থিটা সমান কি? 0। হ্যাঁ কি না? এবার একটা বিষয় বলো, কিউ 0 নয় কারণ আধানের একটা মান আছে, হ্যাঁ কি না? ই তড়িৎ ক্ষেত্রের একটা মান আছে, এটাও 0 নয়। আর কি ডিস্টেন্সটাও অবশ্যই 0 নয়। তাহলে কে 0 হবে একটু ভাবো। তাহলে 0 কে হবে? অবশ্যই কস থিটা। তাহলে কস থিটা সমান কি? 0। যদি কস থিটা 0 হয় তাহলে থিটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ব্যাস, প্রমাণ হয়ে গেল। তার মানে কি, ওটা লিখে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র সমবিভব তলের সর্বদা লম্বাভিমুখী হয়। বুঝতে পারলাম? আচ্ছা দেখে নাও 7 অঙ্কটা কি বলছে দেখো কোয়েশ্চেনটা। একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে একটি কাঁচের ফলক ঢোকানো হলো, এর ফলে ধারকটি ধারকত্ব বাড়বে কমবে না একই থাকবে। নেক্সট কোয়েশ্চেনটাতে আসছে, আগে এটা করে নিই। চলো কি হবে বলো তো। আচ্ছা একটু মনে করো, ধরে নাও একটা ধারক ছিল, প্রথমে কি আছে? বায়ু, শূন্য মাধ্যম, কিছু নেই। তাহলে ধারকত্ব কত হবে বলো? চলো C1 লিখলাম। আনসার কি হবে? কে এপসাইলন আলফা বাই ডি। হ্যাঁ কিনা? এবার কি করলাম? কাঁচের ফলক প্রবেশ করালাম সেকেন্ড কেসে, এটা C1, কাঁচের ফলক প্রবেশ করলাম সেকেন্ড কেসে, মানে কি এখানে একটা কাঁচের ফলক প্রবেশ করিয়ে দিলাম। ধরে নিলাম কাঁচের ফলকের যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা কে। তাহলে এখন কি হবে বলতো? C2 সমান কে এপসাইলন আলফা বাই ডি। হ্যাঁ কিনা? কারণ আলফা ডি এগুলো তো চেঞ্জ করিনি, ধারক কি বলবো, ক্ষেত্রফল তারপর মধ্যবর্তী দূরত্ব এগুলো তো চেঞ্জ করিনি, শুধুমাত্র ফলকটা প্রবেশ করিয়েছে, শুধু এখানে কে অ্যাড হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, এটা কি? এটা কি C1 নয়? তাহলে C2 সমান কত হলো? কে C1। এর মানে কি, C2-র মানটা C1 এর তুলনায় কত গুণ বেড়ে গেল? কে গুণ বেড়ে গেল। আমরা জানি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত হয়? 1-এর থেকে বেশি। শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1, আর 1-এর থেকে বেশি অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এবার এখানে কাঁচের ফলক, তাহলে 1-এর থেকে বেশি হবে। তার মানে কি হলো? C2টা C1 এর থেকে কি হবে? বড় হবে। আর এই শর্ট কোয়েশ্চেনটা মনে রাখবে, সেটা হচ্ছে যে কত গুণ বৃদ্ধি পাবে? কে গুণ বৃদ্ধি পাবে যত পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমকে প্রবেশ করাবে। তাহলে আনসার কি হবে? কি হবে? মানে আনসারটা লিখে দেবে বাড়বে। ঠিক আছে, এটা হবে উত্তর। রিজনটা বুঝতে পারলে? রিজনটা বলে দিলাম, আনসার এটুকু লিখলে হবে, যেহেতু শুধুমাত্র এটুকুই চেয়েছে 1 নম্বরের জন্য, বাড়বে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা শুধু একটু মনে রাখবা যে কে গুণ বৃদ্ধি পায় যত পরাবৈদ্যুতিক প্রবেশ করাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। তোমার আনসার শুধু এটুকু হবে, ওটুকু বোঝানোর জন্য। 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট ও 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তর সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব কত হবে নির্ণয় করো। সাধারণ বিভবের একটা ফর্মুলা আছে, শুধু সেই ফর্মুলা ফেলে দেওয়া হয়ে যাবে সমান্তরালের ক্ষেত্রে। তাই কী কী দেওয়া আছে লিখি। চলো, C1 কত দেওয়া আছে? 5 মাইক্রোফ্যারাড, তাহলে 5 × 10⁻6 ফ্যারাড লিখে দিলাম। হয়েছে? C2 কত দেওয়া আছে বলো? 10 মাইক্রোফ্যারাড, 10 × কত? 10⁻6 ফ্যারাড।
হয়েছে। ফ্যারাডে লিখছি, তুমি মাইক্রোওয়েভতেও লিখতে পারো। যা প্রথমের V1 কত দেওয়া আছে 16 ভোল্ট, আর পরের বিভব কত দেওয়া আছে 10 ভোল্ট, ঠিক আছে। এ 16 ভোল্টে, এ 10 ভোল্টে আহিত হয়েছে। বলে সাধারণ বিভব মনে রাখি সমান্তরালে যুক্ত করলে সাধারণ বিভবের ফর্মুলা V সমান হয় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, এটা সাধারণ বিভবের ফর্মুলা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ঠিক আছে। চলো এবার সবই তুমি জানো, এই ভ্যালুগুলো বসিয়ে দেবে, আমি আর বসাচ্ছি না, তুমি এই ক্যালকুলেশনগুলো বসাবে। C1 V1 সবই ভ্যালু জানা আছে, তুমি এটা দেখবে সামথিং 12 ভোল্ট পেয়ে যাবে, ঠিক আছে। 12 ভোল্ট, VOLT লিখে দিলাম কারণ দুটো আবার VB সমান হয়ে যাবে তার জন্য, ঠিক আছে। 12 ভোল্ট এত আনসার পেয়ে যাবে, একটু দেখে নিও, দেখে নাও। এবার আমরা 7-এর অথবা এলাম, কি বলছে দেখো, একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান, মানে ওই ছোটো ফোঁটার কথা বলছে, মান ও প্রকৃতি একই হয়, তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি নির্ণয় করো। কিছুই আমাকে বলেনি, কোনো ইনফরমেশন দেয়নি, শুধুমাত্র এটা দিয়েছে, ঠিক আছে। তো আমি ছোটো ফোঁটা ধরে নিলাম, দেখো ছোটো ফোঁটা একটা, ব্যাসার্ধ স্মলার, আর বড় ফোঁটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর, লিখে দিলাম। ধরি প্রতিটি ছোটো ফোঁটার আধান স্মল কিউ, ব্যাসার্ধ স্মলার, আর বড় ফোঁটার আধান কি ক্যাপিটাল কিউ, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, হয়েছে। আচ্ছা চলো এবার একটা জিনিস আমাকে বলো, যে জিনিসটা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে, অতএব ক্যাপিটাল কিউ সমান কি লিখতে পারি একটু ভাবো তো, ভালো করে দেখো। এই ছোটো ফোঁটার আধান স্মল কিউ, হ্যাঁ কি না, আর ব্যাসার্ধ স্মলার, বড় ফোঁটার ক্যাপিটাল আর আধান ক্যাপিটাল কিউ। তাহলে ভালো করে দেখো তো, এইরকম 64টা ছোট ফোঁটা যুক্ত হয়েই তো বড় ফোঁটা তৈরি করছে। তাহলে এক একটার আধান স্মল কিউ, তাহলে 64টা কত হবে 64 কিউ। তাহলে এটা একটু বের করে রাখলাম, বড় ফোঁটার আধান এটা হয়ে গেল, হয়েছে। এবার ব্যাসার্ধ কী করে বের করবো দেখো, বড় ফোঁটার যেটা আয়তন হবে সেটা কি 64টি ছোট ফোঁটার আয়তনের সমান হবে নাকি, কেন বলো তো, কারণ বড় ফোঁটা কি দিয়ে তৈরি, 64টা ছোট ফোঁটা দিয়ে। তবে কি 64টা ছোট ফোঁটার আয়তনটাই তো হচ্ছে বড় ফোঁটার আয়তন। তাহলে এটা লিখে দেবো, অতএব 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, মানে বড় ফোঁটার আয়তন সমান কী হবে 64 ইন্টু যে কোনো একটি ছোটো ফোঁটার আয়তন, হ্যাঁ কি না। গোলক যেহেতু আয়তন, গোলক সব কনসিডার করবো ফোঁটাগুলোকে, বা 4/3 পাই 4/3 পাই কেটে গেল, ঠিক আছে। এটা কাটবে না, দেখতে বাজে লাগে, আমি বোঝানোর জন্য। তাহলে কি আর কিউ সমান 64 আর কিউব, এটাকে কি 4 আর কিউব করতে পারি, তাহলে আর সমান 4 আর লিখতে পারি, হ্যাঁ কি না বলো, লেখা যাবে তো। এবার একটা বিষয় দেখো, এবার আমরা লিখে দিলাম ছোট, যেহেতু কী কী চেয়েছে দেখো, ধারকত্ব, বিভব আর সঞ্চিত শক্তি। তো চলো প্রথমে আগে ধারকত্ব বের করি। ছোট ফোঁটার ধারকত্ব C1 ধরলাম। এবার একটা বিষয় বলি, দেখো এখানে কোথাও উল্লেখ করা নেই সিজিএস না এসআই ইউজ করতে হবে, মানে কোনো এককই উল্লেখ নেই। তো আমি কাজ করবো, সিজিএসটা ইউজ করবো। কেন বলো তো, এসআই শুধু একটা এক্সট্রা 4πε0 লিখতে হয়, সেটা লেখা থেকে বেঁচে যাবো, অঙ্কটা আরও ছোটো হয়ে যাবে, দেখতে সুবিধা হবে। তাহলে ছোট ফোঁটার ধারকত্ব, মনে করো গোলকের ধারকত্বের ফর্মুলা কি সিজিএসে, যেটা ব্যাসার্ধ সেটা ধারকত্ব। তাহলে কি ছোটো ফোঁটার ধারকত্ব এটা, ঠিক আছে। তাহলে বড় ফোঁটার ধারকত্ব কত, ওর যেটা ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল আর মানে কি পেয়েছে 4 আর, এর মানে ক্যাপিটাল আর মানে কি বলো 4 আর। এবার আর মানে কি দেখো C1, তো আর মানে কি বলো C1, তাহলে কি লিখতে পারি C2 সমান 4C1। তাহলে একটা আনসার হয়ে গেল। তাহলে তুমি এইভাবে লিখবা যে বড় ফোঁটার ধারকত্ব ছোট ফোঁটার ধারকত্বের 4 গুণ হবে, বুঝতে পারলাম। এটা কিন্তু লিখে দিও, এটা লিখার পর অত বড় ফোঁটা ধারকত্ব ছোট ফোঁটা ধারকত্ব 4 গুণ, তাহলে ধারকত্বের গল্প শেষ। এবার বিভব চলো বের করি, একইভাবে লিখবা ছোট ফোঁটার বিভব, চলো V1 ধরলাম, V1 সমান ফর্মুলা কি হয় 1/4πε0 কিউ বাই আর, কিন্তু আমি বারবার বলছি 1/4πε0 লিখতে যাবো না, কারণ এখানে ম্যান্ডেটরি নেই যে এসআই আমাকে ইউজ করতে হবে। সিজিএস ইউজ করি, সিম্পলি কি কিউ বাই আর, ছোট ফোঁটার বিভব আদান কত কিউ, আর এই কত আর, হয়েছে ব্যাসার্ধ। এবার বড় ফোঁটার বিভব, এগুলো কিন্তু ভাষা দিয়ে লিখিও, ছোট ফোঁটার বিভব, বড় ফোঁটার বিভব, এগুলো কিন্তু লিখবো, ঠিক আছে। এবার দেখো বড় ফোঁটার বিভব V2 সমান কি লিখতে পারি কিউ মানে কি ক্যাপিটাল কিউ বাই কি বলো ক্যাপিটাল আর, হ্যাঁ কি না, কিউ বাই আর। এবার বলো ক্যাপিটাল কিউ মানে কত 64 কিউ, আর মানে কি কোথায় গেল আর, ক্যাপিটাল মানে কি 4 আর, হ্যাঁ কি না। এবার ভালো করে দেখো কিউ বাই আর, এই জিনিসটা কি V1 এর 4 দিয়ে কেটে দাও, 4 16, তাহলে V2 সমান কি পেলাম বলো, অতএব V2 সমান পেলাম 16, এটা কি V1 নয় 16 V1, তাহলে কি হবে অ্যান্সার, বড় ফোঁটার বিভব ছোট ফোঁটার 16 গুণ হবে, হয়ে গেল। তাহলে দুটোর গল্প শেষ। এবার পড়ে থাকলো সঞ্চিত শক্তি, আগে একটু লিখে নাও, ঠিক আছে। এবার পড়ে থাকলো সঞ্চিত শক্তি, এই দেখেন পজ করে লিখে নিয়ে, এবার তোমরা আশা করছি কিছু নিজেরা পেরে যাবে সঞ্চিত শক্তিটা, চলো দেখে নাও মেটাই। ওকে দেখো, অতএব এবার লিখবা ছোট ফোঁটার শক্তি U1 লিখে দিলাম, তাহলে কি ফর্মুলা বলো হাফ CV স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার, যা ইচ্ছে তাই লিখতে পারো। চলো হাফ C1 V1 স্কোয়ার করে দিলাম, ঠিক আছে।
হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, ওটাও ফেলতে পারো, একই ব্যাপার। আর বড় ফোটার বিভব হাফ কি সি টু ভি টু স্কোয়ার, হ্যাঁ কি না? এবার একটু ভালো করে মনে করো, সি টু মানে কি 4c1, তাহলে হাফ ইন্টু কি লিখতে পারি 4c1, আর ভি টু মানে কি বলো 16v1, 16v1 স্কোয়ার করে দিলাম, হয়েছে? আগে পর্যন্ত লিখে নাও। এবার দেখো একটা জিনিস এখানে বোঝার ব্যাপার আছে, দেখো তাহলে ভালো করে দেখো, 4 যদি 2 দিয়ে কেটে দিলাম, 16 কত হয়? প্রায় 256 বোধ হয়, তাহলে গুণ করে দিলে 52 হয়ে যাচ্ছে, 512 হয়ে যাচ্ছে, বলো 512 হচ্ছে কি? আবার চেক করে নাও তো। হাফ, আচ্ছা দাঁড়াও আমি একবার চেক করে নিই পুরো বিষয়টাকে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা কত হলো বোধ হয়? আচ্ছা কাজ করলাম, এই হাফটাকে রাখলাম, কারণ ক্যালকুলেশনের সুবিধা হবে, কেন বলো তো? 4 আর 16কে 256, 4 দিয়ে গুণ করো, প্রায় 1024 চলে আসবে। আর এটাকে রেখে দিলাম, হাফ c1 v1 স্কোয়ারকে রেখে দিলাম। ভালো করে দেখো, হাফকে রাখলাম, c1 v1 স্কোয়ারকে রাখলাম, 16 256, 4 256, এবার চেক করে না, 4 6 24 আর 4 5 1024, তাহলে ভালো করে দেখো তো এটা কি u1 নয়? তাহলে আনসার কী হবে? u1, তাই তো? 1024 কত? u1, তাহলে কত গুণ হবে? তাহলে লিখে দেবো বড় ফোটার শক্তি ছোট ফোটার শক্তির 100, 1024 গুণ হবে। দেখে নাও। 8এর কোয়েশ্চেনে চলে এলাম, কি বলছে? একটি চিত্র সহযোগে বায়োসাভার্ট সূত্রটির ভেক্টর রূপ লেখো। ফার্স্ট কোয়েশ্চেন, চলো লেখা যাক। এই তো চিত্র, একটা তারের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, হয়েছে? তারের উপর ডিএল ক্ষুদ্রাংশ নিলাম, ডিএল এর ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশনে হয়, স্পর্শ করাবো তারের, আর এই বিন্দুতে মনে করো চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি, তাহলে এইদিকে আর ভেক্টর, ঠিক আছে? মধ্যবর্তী কোণ থিটা। দেখো এটাকে ক্রস কেন দিয়েছি? কারণ বলরেখা কী করবে? প্রবেশ করবে। এটাকে ডট কেন দিয়েছি? কারণ বলরেখা নির্গত হবে। দেখো ওইভাবে গিয়ে এভাবে, ঠিক আছে? প্রবেশ, এ পাশে নির্গত, হয়েছে? আচ্ছা, তাহলে ফর্ম এটা ভেক্টর রূপ বলে হয় এটা লিখতে পারো বা এটা যে কোনো একটা লিখবা, দুটো লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু মনে দুটোই রাখবো, অনেক সময় এমসিকিউ চেয়ে নেই। দেখেন ডিবি ভেক্টর সমান কি মিউ নট বাই 4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, বা এটা লিখতে পারো ডিবি ভেক্টর সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউ। কেন বলো তো? কারণ আমরা এটুকু জানি আর ক্যাপ মানে কি হয়? আর ভেক্টর বাই আর। তো তুমি এখানে আর ভেক্টর বাই আর বসো, এটা চলে আসবে, বুঝতে পারলাম? দেখে নাও, তো যে কোনো একটা লিখে আসতে পারো, হয় এটা বা এটা, যে কোনো একটা। নেক্সট কি বলছে? সাইক্লোট্রন কি নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে? অবশ্যই পারে না। তার রিজনটা কি? নিউট্রন হচ্ছে নিস্তরিত, সেটা লিখেছি। নিউট্রন নিস্তরিত হয়, সাইক্লোট্রন নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে না, দেখে নিও। 8এর অথবা কি বলছে দেখো, একটি চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার সংজ্ঞা দাও। তো চলো ফার্স্টে এটা করে দিই, তারপরে সেকেন্ড কোয়েশ্চেনে আসছি। কি শূন্য স্থান বা বায়ুকে কোনো পদার্থ দিয়ে প্রতিস্থাপিত করলে ওই পদার্থের মধ্যে চৌম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলে। নেক্সট, চৌম্বক প্রবণতা। একক চৌম্বক প্রাবল্যের দরুন কোনো পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে ওই পদার্থের চৌম্বক প্রবণতা বলে। এগুলো যদি ডিটেলসে জানতে চাও, এগুলোর মানেটা কি, প্লেলিস্ট থেকে এই চ্যাপ্টারে চলে যাবে, পদার্থের চৌম্বক ধর্ম, সেখানে সব স্পষ্ট বোঝানো আছে। এবার সম্পর্কটা দেখে নাও, চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। চৌম্বক ভেদ্যতা মানে এখানে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাকে বোঝানো হচ্ছে। আমরা জানি বি সমান মিউ এইচ, আবার বি ভ্যারিয়েস কিউ এইচ প্লাস এম, বি সমান সমান দিলে ধ্রুবক মিউ নট এইচ, এম সমান কে এইচ, মিউ নট এইচ কমন চলে গেল 1 প্লাস কে। এবার ভালো করে দেখো 1 আর 2 তুলনা করো, বি বাম পাশে বি ডান পাশে এইচ, তাহলে মিউ সমান কি হবে? মিউ নট 1 প্লাস কে, তাহলে মিউ সমান মিউ নট 1 প্লাস কে। নিচে নিয়ে এলাম মিউ বাই মিউ নট সমান কি 1 প্লাস কে। এবার মিউ বাই মিউ নট এটাই তো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, মিউ আর সমান কি 1 প্লাস কে, এটাই হচ্ছে সম্পর্ক, দেখে নিও। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 9এরটা, সংকট কোণ কাকে বলে? তো প্রথমে লিখে দিলাম, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কী হয়? 90 ডিগ্রি হয়, তাকে ওই মাধ্যম ধরে সংকট কোণ বলে, এটা আমরা জেনে এসেছি। এবার পরে দেখাও যে শঙ্কুর নেক্সট একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে। দেখাও যে শঙ্কুর যে বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে সেটির ব্যাসার্ধ আর সমান এইচ বাই রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1 করা যাক। হয়েছে? দেখে নাও, এখানে আলো কোনটাই যে এটা আলো, তাহলে ধরে কী হবে? সব দিকে লাইট বেরোবে, এ পাশে এ পাশে এ পাশে এ পাশে সব দিকে লাইট বেরোচ্ছে, তো ধরে নেবে এটা সংকট করে বেরোচ্ছে, ফলে কী হবে? একদম ঘেঁষে যাবে। এ পাশেও সংকট কোণে বেরোচ্ছে, ঘেঁষে যাবে। এই যে থিটা সি এটা হচ্ছে সংকট কোণ। হয়েছে? কত গভীরতায় লাইটটা আছে? এই যে এইচ গভীরতায়, অঙ্কে বলে দিয়েছে। আর এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক মিউ বলেই দিয়েছে। আচ্ছা, একটু নাম দিয়ে দিলাম, এটা বি, এটা সি, মিডিল বিন্দুটাকে ও, এটাকে ও, এটা এ, আর এটা ও নাম দিয়ে দিলাম। হয়েছে? এবার ভালো করে দেখো কি করে শঙ্কু হচ্ছে, এখানে একটু বুঝতে হবে। দেখে নাও, মনে করো এখানে একটা লাইট, তাহলে লাইটটা শুধুমাত্র এই দুই পাশেই যাচ্ছে সেটা নয়, সব দিকে যাচ্ছে, এইদিকে এইদিকে ওইদিকে, মানে একটা শঙ্কু টাইপ সব দিকে যাচ্ছে, বুঝতে পারলাম তো?
আলো সব দিকে যাচ্ছে, ওইদিকে মানে এখানে আকাশ আমার আরও বাজে হয়ে যাবে চিত্রটা, তার জন্য রাখতে যাচ্ছি না, সব দিকে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? লাইট থেকে আলো এ পাশে যাবে এ পাশে যাবে, ফলে একটা শঙ্কু টাইপ হয়ে যাবে। হয়েছে? দেখে নাও। এবার যে জিনিসটা আমরা করব, আমাকে ব্যাসার্ধ একটু ধরে নিয়েছি, চলো লেখা যাক। এ ব্যাসার্ধ বলেছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এ বি বা এসি এই চিত্রানুসারে আর বলে দিয়েছে। ও এ এই যে দেখো কত হাইট গভীরতা আছে এইচ, আর যেহেতু থিটা সিটা কি সংকট কোণ, তাহলে সাইন থিটা সি কী হবে 1/μ। এবার ভালো করে দেখো, এটা থিটা সি, তাহলে এটা জেড নয় একান্তর কোণ নয়, তাহলে এটাও কি বলতে পারি থিটা সি। অবশ্যই এটা থিটা সি হলে কি এটাও থিটা সি হবে, সে যা ধরবে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে? আচ্ছা এবার বলো ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। চলো এই ত্রিভুজটা ধরলাম, এই তুমি ওটাও ধরতে পারো, একই ব্যাপার। এই ত্রিভুজটা দেখে নাও, বুঝতে পেরেছো? ও এ বি, তাহলে এটা থিটা, আর থিটা সবসময় ভূমি আর অতিভুজের মাঝখানে হয়, তাহলে এটা ভূমি আর এটা কি অতিভুজ। তাহলে ট্যান থিটা সমান কী হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সি সমান কী হবে লম্ব এ বি, ভূমি কি ও এ, এ বি বাই ও এ। এ বি মানে কি বলো আর ও এ মানে কি গভীরতা এইচ। আচ্ছা ট্যান মানে কি সাইন বাই কস, সাইন থিটা সি বাই কস থিটা সি আর বাই এইচ। এবার দেখো এরপরের লাইন বা, চলো এখানে চলে এলাম। বা সাইন থিটা সি মানে কি বলো 1/μ, হ্যাঁ কি না? আর কস থিটা সি মানে কি বলতে পারি তো 1 - sin স্কোয়ার থিটা সি, এটা তো ফর্মুলা। তাহলে 1 - sin স্কোয়ার থিটা সি মানে কি 1/μ স্কোয়ার, এটার স্কোয়ার মানে এটা সমান কি লিখতে পারি বলো r/h। বা এবার দেখো মিউটাকে এক কাজ করো, লসাগু করো, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1, আর নিচে চলে আসবে তাহলে বাইরে চলে আসবে, তাহলে 1/μ এক লাইনে করে দিলাম, রুট ওভার অফ কি মিউ স্কোয়ার মাইনাস 1/μ হয়ে যাবে, হ্যাঁ কি না? এক লাইনে দেখে নাও মিউ স্কোয়ার কী হলো লসাগু, মিউ স্কোয়ার মাইনাস 1, যেহেতু নিচে মিউ স্কোয়ার বাইরে চলে এলো, দেখো মিউ মিউ কেটে যাবে, ডান পাশে কি r/h। অতএব লাস্ট লাইনটা কী হলো আর সমান কী হবে এইচটা উপরে চলে গেল, অতএব আর সমান h/রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1। দেখে নাও। দেখো যে চিত্রটার কথা বলছিলাম আশা করছি হয়ে গেছে। এই যে এটার কথা বলছিলাম, লাইট দেখো ওদিকে গিয়ে ওদিকে যাবে, এদিকে এ পাশে যাবে, এইদিকে এ পাশে যাবে, এখানে এ পাশে যাবে, এখানে সব দিকে যাবে, চারপাশে ছড়িয়ে যাবে। ঠিক আছে? তো একটা শঙ্কু টাইপ হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমরা শুধু খালি এই দুটো পাশে দেখিয়েছি, এগুলো দেখানোর প্রয়োজন নেই, দেখে নিও। নয়ের অথবা একটি বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তল লেন্স রাখা হয়েছে। লেন্সের দুটি অবস্থানে পর্দার ওপর বস্তু দুটির সদ্বিম্ব গঠিত হলো। যদি সদ্বিম্ব দুটি দৈর্ঘ্য L1 এবং L2 হয় এবং বস্তু দৈর্ঘ্য L হয়, তবে প্রমাণ করো যে L সমান রুট ওভার অফ L1 L2। চলো করা যাক। চিত্র বস্তু পর্দা হয়েছে, দুটি অবস্থা। মনে করো লেন্সটাকে এখান থেকে নিয়ে আসছিলাম, আসছি এখানে একবার পর্দায় প্রতিবিম্ব পেলাম সদ্বিম্ব, তাহলে এটাকে চলো এটা কি দূরত্ব বস্তু দূরত্ব, হ্যাঁ কি না? পর্দা দূরত্ব মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে পর্দায়, এটা কি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব কোনটা হবে বলো এটা, হ্যাঁ কি না? এটা ফার্স্ট কেসে। আবার নিয়ে আসছি এখানে একবার দেখলাম আবার প্রতিবিম্ব পেলাম পর্দায়, তাহলে এটা কি হয়ে যাবে এটা কি হয় বলো V2। এটা কি প্রতিবিম্ব দূরত্ব লেন্স থেকে পর্দায়, আর বস্তু দূরত্ব বাম পাশে আছে U2। বুঝতে পারলাম কি পারলাম না? হয়েছে? ঠিক আছে? U1 প্রথম কেসে প্রতিবিম্ব, এটা বস্তু, এটা দ্বিতীয় ক্ষেত্রে কি এটা প্রতিবিম্ব এটা বস্তু, কারণ পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে, আর পর্দার বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত D। হয়েছে? আচ্ছা এবার চলো দেখো প্রথম অবস্থানের ক্ষেত্রে মানে এখানে রৈখিক বিবর্ধন M সমান কী হয় বলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে L1, বস্তু দৈর্ঘ্য কি L প্রথম ক্ষেত্রে, আর এটা মানে কি আমরা জানি V/U, হ্যাঁ কি না? তাহলে কি V1/U1। বুঝতে পারলাম? এবার একটা চিত্র দেখো, D মানে কি প্রতিবিম্ব আর বস্তুর দূরত্বের যে মধ্যবর্তী দূরত্ব D মানে কি লিখতে পারি না U1 + V1, বা কি লিখতে পারি U2 + V2, এটাই তো D। তাহলে D সমান কি U1 + V1, তাহলে বলো তো V1 এর জায়গায় কি লিখতে পারি D - U1/U1। বুঝতে পারলাম? নেক্সট দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন M2 সমান কি প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দৈর্ঘ্য, প্রতিবিম্ব দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে L2, V/U V2/U2। একই রকমভাবে V2 + U2 মানে তো D, তাহলে D সমান কি U2 + V2, তাহলে বলো V2 সমান কি হবে D - U2 হয়েছে। এবার গুণ করে দিলাম, এটা ইন্টু এটা করে দিলাম L1/L2 L2/L2, তারপরে কি ডান পাশটাও গুণ হবে D - U1/U1 D - U2/U2 হয়েছে। গুণ করো D² সিম্পলি গুণ করে যদি কমন নাও এটা চলে আসবে, U1 আর U2 যোগ হয়ে যাবে ইন্টু D প্লাস কি U1 U2/U1 U2 এরকম চলে আসবে। দেখো নিচে তো এটা হয়ে গেল, এটা গুণ করে দেখো ডিকে কমন নাও, এই বিষয়টা চলে আসবে। হয়েছে? বা সিম্পলি এটা আমরা ম্যাথেও পড়ে এসেছি, যেমন মিডিল ফ্যাক্টর করি সেটাই, যে গুণফলটা মিডিলে যোগফলটা মিডিলে আর গুণফলটা শেষে, আমরা পড়ে এসেছি এটা। হয়েছে? আচ্ছা দেখো নেক্সট এবার ভালো করে দেখিও, এটা আমরা দেখাতে পারি এই প্রমাণে নাও দেখালে চলে, দেখে নাও যেটা V2 হবে না,
যেটা U2 হবে সেটা V1 এর সাথে সমান হবে, যেটা U2 সেটা কার সাথে সমান হবে, কোথায় গেল, যেটা U2 এটা কার সাথে সমান হবে, V1 এর সাথে সমান হবে। এটা দেখানো যেতে পারে, এটা এখানে প্রয়োজন নেই, দিয়ে যেহেতু U2 সমান কি V1 হয়েছে, তাহলে কি U2 জায়গায় V1 বসাতে পারি, ঠিক আছে, ইন্টু ডি প্লাস U1 U2। আর ভালো করে দেখো U1 প্লাস V1 কি হয়, ডি, তাহলে কত হয়ে গেল ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু ডি স্কোয়ার প্লাস U1 U2। এবার দেখো ডি স্কোয়ার স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে U1 U2 বাই U1 U2 1, বুঝতে পারলাম। এবার দেখো ওর পরে লাইনটা কী হবে, অতএব L1 L2 বাই L স্কোয়ার সমান কত পেলাম, 1 পেলাম, হ্যাঁ কি না, বা ওটাই কিন্তু এর পরের লাইন, ঠিক আছে, বা বলো তো L স্কোয়ার, তাহলে L স্কোয়ার সমান কী হবে, L1 L2 কোনাকুনি গুণ করে দাও, হ্যাঁ কি না, কোনাকুনি গুণ করো, L স্কোয়ার সমান L, অথবা L সমান কত হলো, রুট ওভার অফ L1 L2। এটা হচ্ছে ফর্মুলা, এটাই প্রমাণ করতে বলেছিল, দেখে না। 10-এর কোয়েশ্চেনটা বলছে আলোকের ব্যতিচার বলতে কি বোঝো, স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। তো আলোর ব্যতিচার কি, মাধ্যমের কোনো অঞ্চলে একই বিস্তার ও কম্পাঙ্কযুক্ত দুটি আলোক তরঙ্গ উপরিপাতিত হলে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায় এবং কোনো কোনো বিন্দুতে হ্রাস পায়, এই ঘটনাকে আলোর ব্যতিচার বলে। নেক্সট, স্থায়ী ব্যতিচারের শর্ত লিখে দিয়েছি, 4টা লিখেছি। আলোক উৎস দুটিকে সুসংগত হতে হবে, আলোক উৎস দুটির কম্পাঙ্ক সমান হতে হবে, আলোক উৎস দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, আলোক উৎস দুটিকে একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। দেখে নাও 10-এর অথবা বলছে আলোক তন্তু কি, এর ব্যবহার উল্লেখ করো। পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, তাহলে আলোক তন্তু কি, আলোক তন্তু হলো এক ধরনের অত্যন্ত সরু তন্তু যার সাহায্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আলোক রশ্মিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, হয়েছে। নেক্সট, ব্যবহার কি, চিকিৎসা ক্ষেত্রে শরীরের ভেতরে উচ্চ শক্তির লেজার পাঠানোর জন্য এই তন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট, বহু দূরে সংকেত পাঠানোর জন্য এই তন্তু ব্যবহৃত হয়। নেক্সট, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়, এই তো শূন্য মাধ্যমে আলোর বেগ ব্র্যাকেটে সি ও কোনো মাধ্যমে আলোর বেগের ব্র্যাকেটে ভি অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে মিউ বলে, তাহলে মিউ সমান কি সি বাই ভি। দেখে নাও 11টা কি বলছে দেখো, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো ও ব্যবহৃত চিহ্নগুলি উল্লেখ করো। চলো লিখে দিলাম, আইনস্টাইন আলোক তড়িৎ সমীকরণ পয়েন্ট করে দিলাম কি, কে ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস কে ডাব্লিউ নট, যেখানে কে ম্যাক্স কি ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এইচ নিউ কি ফোটনের শক্তি, ডাব্লিউ নট কি ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক। নেক্সট, কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে ওই ধাতু পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। চলো করা যাক, করে নাও আগে এটুকু, হয়েছে, চলো মেটালাম। দেখো সেকেন্ড অংশটা কি করে করব, দেখে নাও। সেকেন্ডটার জন্য ফর্মুলা হচ্ছে এটা, কে ম্যাক্স সমান, সেকেন্ড অংশটা করছি, হ্যাঁ ম্যাথটা, ফর্মুলা হচ্ছে এটা, এইচ সি 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। বলবো এটা কী করে, দেখেন একটু বলে দিচ্ছি এটা কী করে এসছে। কে ম্যাক্স মানে কি, আমরা এক্ষুনি কী পড়লাম বলো, এইচ নিউ মাইনাস কি ডাব্লিউ নট। আচ্ছা, এইচ নিউ মানে কি এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, ডাব্লিউ নট মানে কি লিখতে পারি এইচ সি বাই ল্যামডা নট, হয়েছে। তাহলে কি এইচ সি কমন না, তাহলে কি 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট, এখান থেকে এসেছে, হয়েছে। যেখানে এবার দেখো যেহেতু ন্যানোমিটারে বলেছে আমরা এইচ সি এর ভ্যালু 1240 ধরতে পারি, তাহলে কে ম্যাক্সটা কিসে আসবে, ইলেকট্রন ভোল্টে। তাহলে 1 বাই ল্যামডা মানে কত 200, কারণ সূচনা কম্পাঙ্ক কোনটা ল্যামডা নটটা, 1 বাই 400, হয়েছে। এটা সিম্পল ক্যালকুলেশন করা যাক, 1240 হয়েছে। আমি যদি নিজে 400 কমন নিয়ে নিই বা তুমি লসাও করো না তাও হবে 400, তাহলে কত 2 মাইনাস 1, হ্যাঁ কি না, এরকম কিছু একটা আসবে। একটু করে দেখিও, একটা 2 মাইনাস 1 1 হয়ে গেল, একটা শূন্য বাদ, 4 দিয়ে ভাগ করে 3 4 12, 4 1 4, 3.1 সামথিং এরকম কিছু একটা চলে আসবে ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কিসে এলো, ইলেকট্রন ভোল্টে। তুমি এটাতেও রাখতে পারো, তুমি মনে করো ইলেকট্রন ভোল্টে লিখবো না, জুলে লিখবো, তাহলে কী করবা, 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল বলো, 1.6 × 10⁻⁹ জুল। তাহলে এটা গুণ করবা, যেটা আসবে সেটা, এটা আমার এখানে করা আছে আমি লিখে দিচ্ছি, 4.96 × 10⁻⁹ জুল। এটা একটু ইসে দেখে নিও, ক্যালকুলেটারে বসিয়ে দেখে নেবে, ঠিক আছে, ক্যালকুলেশনগুলো। এই হচ্ছে ফর্মুলা, দেখে নিও। ইলেকট্রন ভোল্টেও রাখতে পারো, জুলে করলে এটাতে করতে পারো, দেখে নিও। আচ্ছা, একটা ছোট্ট একটা জিনিস বলে রাখি, যদি অঙ্কটা অ্যাংস্ট্রম বলতো তাহলে এখানে 12,400 মানে আর একটা শূন্য দিতাম, হয়েছে। আচ্ছা, 12 কোয়েশ্চেনটা বলছে দেখো, হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোরের সি কার্যগুলি বিবৃতি করো। তো এটা লিখে দেবো, যে নাম্বার 1
মানে পয়েন্ট করে দিয়ে হাইড্রোজেন পরমাণু সংক্রান্ত বোরের স্বীকার্য বলে আমার জায়গা ছিল না বলে পয়েন্ট করে দেবে, দিয়ে লিখতে শুরু করবে। নাম্বার 1, কোনো পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনের আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে। যখন কোনো ইলেকট্রন অনুমোদিত কক্ষপথে আবর্তন করে তখন কোনো শক্তি বিকিরণ করে না। যতক্ষণ অনুমোদিত কক্ষপথে ঘুরবে শক্তি বিকিরণ করবে না। নেক্সট, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে অন্য একটি স্থায়ী কক্ষপথে সংক্রমিত হওয়া সম্ভব কেবলমাত্র সংক্রমণের সময় তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসৃত বা শোষিত হয়। ঠিক আছে, মনে করো উচ্চ শক্তি স্তর থেকে কম শক্তি স্তরে এলো, তাহলে কী হবে, এনার্জি রিলিজ হবে। যদি কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে এনার্জি কী করবে, শোষণ করবে। এনার্জি মানে তড়িৎচুম্বকীয় বিকিরণের কথা বলা হচ্ছে। নেক্সট, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক সেগুলি হলো অনুমোদিত কক্ষপথ। আমরা বললাম না ইলেকট্রন শুধুমাত্র অনুমোদিত কক্ষপথে ঘোরে, তো কি করে বুঝবো কোনটা অনুমোদিত কক্ষপথ? তো যে সমস্ত কক্ষপথে কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, তাহলে কি n তম কক্ষপথের কৌণিক ভরবেগ L(n) সমান কি হবে nh/2π, n সমান কি 1 2 3 এরকম, মানে কি h/2π 2h/2π 3h/2π, মানে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। দেখে নিও, এটা একটু মনে রাখবে, এটাকে বোরের কোয়ান্টাম শর্তও বলে। এই যে এটাকে, ঠিক আছে, এই যে 3 নম্বরের লাইনটাকে, যার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা। 12 অথবা চলে এলাম। কি কোয়েশ্চেন বলছে, নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটির সংজ্ঞা দাও। নিউক্লিয় বন্ধন শক্তি ভর ত্রুটির মধ্যে সম্পর্ক লেখো। চলো করা যাক। নিউক্লিয়াসের বন্ধন শক্তি, আচ্ছা নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রনগুলি যে শক্তি দ্বারা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে তাকেই বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি। প্রোটন ও নিউট্রনগুলি যে শক্তির জন্য নিউক্লিয়াস আবদ্ধ থাকে তাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। নেক্সট, ভর ত্রুটি কি, ঠিক আছে, আগে এটা বুঝিয়ে দিই ভর ত্রুটি জিনিসটা কি। দেখে নাও, ধরে নাও এটা নিউক্লিয়াসে ধরে নাও 5টা প্রোটন আছে 5টা নিউট্রন, ধরে নিলাম নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, 5টা প্রোটন 5টা নিউট্রন। এবার আমি কাজ করলাম, আমি 5টা প্রোটন আর 5টা নিউট্রনকে আলাদাভাবে ওজন করলাম, ভর মাপলাম, দেখলাম 10 কেজি পেলাম। ভালো করে বুঝিও, 5টা প্রোটন আর নিউট্রনকে আমি নিউক্লিয়াস থেকে বের করলাম, আলাদাভাবে করলাম, কি বললে, ওর ভর মাপলাম, কত পেলাম, 10 কেজি। এবার কাজ করলাম, এবার নিউক্লিয়াসটাকে ওজন করলাম, ওর ভর মাপছি, নিউক্লিয়াসকে ভর মাপছি আমি। নিউক্লিয়াসের ভেতরে কী আছে, 5টা প্রোটন 5টা নিউট্রন। যখন এটা মাপবো না, কত হওয়া উচিত, 10ই হওয়া উচিত, 10 হবে না, দেখা গেলো 9.8 হলো। বোঝার চেষ্টা করো শুধু, এর মানে কি, প্রোটন আর নিউট্রনের ভর কত হলো, 5টা প্রোটন 5টা নিউট্রনের ভর কত হলো, 10 কেজি, কিন্তু নিউক্লিয়াসের ভর কত হলো, 9.8 কেজি। মানে এক কথায় প্রোটন আর নিউট্রনের যে ভর তার থেকে নিউক্লিয়াসের ভর একটু কম হয়। কেন চলে আসছি, এই যে পার্থক্য 10 আর 9.8, তাহলে পার্থক্য কত, 0.2। এই পার্থক্যটা হচ্ছে ভর ত্রুটি। ওটাই বলা হয়েছে কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর কার থেকে কম হবে, প্রোটন নিউট্রনের ভর, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভর অপেক্ষা কম হয়, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। এবার তুমি বলবে এটা কি করে হচ্ছে, তাহলে ভরটা কোথায় গেল, ভরের কি এখানে সংরক্ষণ ঘটছে না? দেখো আমরা পড়েছি E=mc², যে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হয়। আচ্ছা এক্ষুনি বলো, যখন নিউক্লিয়াসের বাইরে আছে প্রোটন নিউট্রনটা তখন কোনো শক্তি দ্বারা আবদ্ধ নেই, হ্যাঁ কি না, কিন্তু যখন নিউক্লিয়াসের ভেতরে আছে নিউক্লিয় বন্ধন শক্তি দ্বারা আবদ্ধ আছে, তাহলে এই শক্তিটা কোথা থেকে পাচ্ছে, এই যে পরিমাণ ভর কমেছে না ওটাই শক্তিতে পরিণত হয়েছে, সেটাই দেখো। অর্থাৎ নিউক্লিয় বন্ধন শক্তি ও ভর ত্রুটির সম্পর্ক কি, নিউক্লিয় বন্ধন শক্তি E=Δm×c², যেখানে ডেল্টা ভর ত্রুটি, সিটা শূন্য মাধ্যমে আলোর বেগ। এই তো এই পরিমাণ যে পরিমাণ ভর কমলো সেটা কি নিউক্লিয় বন্ধন শক্তিতে পরিণত হয়েছে E=mc² অনুযায়ী। আচ্ছা দেখে নিও 13 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পিএন সংযোগ ডায়োড কি, লিখে দিয়েছি। বিপরীতধর্মী ডোপিং করে কোনো অর্ধপরিবাহী ক্লাসের একাংশকে পি টাইপ অপরাংশকে এন টাইপ করলে ওই ক্লাসটিকে পিএন সংযোগ বলা হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, একটি সংযোগ ডায়োড ব্যবহারকারী একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র আঁকো। এই যে বর্তনী চিত্র, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। ঠিক আছে, এগুলো বিষয়ে যদি ডিটেলসে জানতে চাও চ্যানেলে ভিডিও অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টারে গিয়ে ওই প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে সব দেখে নিতে পারো। নেক্সট, এর ইনপুট ও আউটপুট ভোল্টেজের তরঙ্গচিত্র আঁকো। এই যে, ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে এসি ইনপুট, এটা হচ্ছে ডিসি আউটপুট, এটা এই তো, আর এর কি সব আমরা ডিসি পাবো। ঠিক আছে, একই দিকে এটা ভোল্টেজ, এদিকে সময় টি। ঠিক আছে, এই হচ্ছে চিত্র, দেখে নিও। 14 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, অ্যান্ড গেট কি, অ্যান্ড গেটের প্রতীক আঁকো, এর সত্য সারণী প্রস্তুত করো। তো অ্যান্ড গেট কি, আমরা জানি যে অ্যান্ড গেটের যে কোনো একটা জিরো হলেই
আউটপুট কি 0 হয়ে যায়, সেটা লেখা আছে। যে গেটের 2 বা ততোধিক ইনপুট ভোল্টেজের যে কোনো একটি নিম্ন ভোল্টেজ হলেই সেটির আউটপুট নিম্ন ভোল্টেজে থাকে তাকে কি বলা হয়, অ্যান্ড গেট বলে। প্রতীক কেমন, এই তো এ বি ওয়াই এভাবে দেখানো। সত্য সারণী কি, দেখো ইনপুট আউটপুট, এ বি ইনপুট ওয়াই আউটপুট। দেখো 0 0 হলে 0 হবে, 0 1 হলে 0, 1 0 0 1 1 1। দেখে না, যে কোনো একটা 0 হলেই 0, যে কোনো একটা 0 হলেই 0, মানে যে কোনো 0 মানে কি নিম্ন হলেই আউটপুটও কি হয়ে যাচ্ছে, নিম্ন হয়ে যাচ্ছে। দেখে নি 14 অথবা কি বলছে দেখো, বলছে যে ফটোডায়োড কি, তাই লিখে দিয়েছি। ফটোডায়োড হলো বিপরীত বায়াসে স্থাপিত এক ধরনের অর্ধপরিবাহী ডায়োড। এর পিএন সংযোগটিতে বাইরে থেকে আলো ফেলা হলে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মান বৃদ্ধি পেতে থাকে। নেক্সট, আইভি বৈশিষ্ট্য লেখো, মানে কারেন্ট ভোল্টেজ, তাহলে প্রবাহ মাত্রা বিভব প্রভেদ, এই তো এঁকে দিয়েছি। এ পাশটা কি বিপরীত বায়াস ভোল্টেজ, নিটে কি বিপরীত প্রবাহ, এটা বিপরীত সম্পৃক্ত প্রবাহ বলছি, বিপরীত প্রবাহ। দেখো I0, I1, I2, I3, এগুলো আইগুলো কি এখানে আলোর তীব্রতা। দেখো যত প্রথমে আলোর তীব্রতা ছিল না 0, এটাকে বলা হয় কি মনে আছে, এটাকে অন্ধকার প্রবাহ বলা হয়। তারপরে I1 আলোর তীব্রতা বাড়ছে, মানে বেশি পরিমাণে আলো পড়ছে, আরও বেশি আলো পড়ছে, আরও বেশি আলো পড়ছে, তীব্রতা যত বাড়বে কারেন্টের পরিমাণ কী হচ্ছে দেখো তত বেশি বাড়ছে। দেখো এটা এখানে ছিল, তারপরে গ্যাপ বা বাড়ছে বাড়ছে, বুঝতে পারলাম। বিভব প্রবাহ এটুকু এঁকে দেবো। নেক্সট, ব্যবহার কি, আপতিত আলোর তীব্রতা পরিমাপের জন্য ফটোডায়োড ব্যবহৃত হয়, লিখে দেবো। এবার আমরা গ্রুপ ডি চলে এলাম। গ্রুপ ডি হয়েছে, যত সময় যাচ্ছে যেন হচ্ছে গলাটা আরও বসে যাচ্ছে, সাউন্ড তো পুরোই চেঞ্জ হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে। দেখে না 15 এ কি বলছে দেখো, মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বা তাড়না বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো চলো করা যাক। এই যে এটা একটা পরিবাহী ভেবে না, পরিবাহী তার ভাবতে পারো বা সিম্পলি পরিবাহী। এল দৈর্ঘ্য, এর দুই প্রান্তে মনে করো ব্যাটারি যুক্ত করা আছে যার বিভব প্রভেদ ভি, হয়েছে। এ পাশটা প্লাস ভাবো, এ পাশটা মাইনাস। তো যে পাশটা শুধু প্লাস দেখিয়েছি, তাই তড়িৎ ক্ষেত্র কোন দিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে ইলেকট্রন কোন দিকে আকর্ষিত হবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, মানে প্লাসের দিকে ইলেকট্রন, হয়েছে। অতএব লিখো ই তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের ত্বরণ এফ সমান এম এ, তাহলে এ সমান কি এফ বাই এম, যেখানে অবশ্যই এমটা ইলেকট্রনের ভর। এফ মানে কি, কিউ পরিমাণ আধান ই তড়িৎ ক্ষেত্রে থাকলে কত ফোর্স ক্রিয়া করে, কিউ ই, তাহলে ইলেকট্রনের আধান কি ই, তাহলে ই, বুঝতে পারলাম, ওকে। নেক্সট, ইলেকট্রনের স্লথনকাল টাও হলে বিচলন বেগ। আচ্ছা স্লথনকাল মানে কি বলো তো, এই যে ইলেকট্রনটা এখানে আছে, আবার তো ইলেকট্রনের সাথে গিয়ে ধাক্কা লাগবে, তো পরপর দুটি ইলেকট্রনের ধাক্কার যে মধ্যবর্তী সময় ওটাকে টাও বলছে, ঠিক আছে। স্লথনকাল টাও হলে বিচলন বেগ ভি সমান কিউ প্লাস এটি, প্রাথমিক বেগ 0, কেন বলো তো, ইলেকট্রনটা মানে ধাক্কা মারবে স্থির হয়ে যাবে, আবার ধাক্কা মারবে স্থির হয়ে যাবে, এই ব্যাপারগুলো চলবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তো ভিডি সমান কি ইউ প্লাস এটি, প্রাথমিক বেগ 0, এ মানে দেখে নাও, আর টাও। নেক্সট, প্রবাহ মাত্রা আমরা জানি আই সমান কি এন ই এ ভিডি, সেই বিচরণ বেগের রেসপেক্টে এন ই এ রেখে দিলাম, ভিডি সমান লিখে দিলাম ই বাই এম টাও। ভালো করে এটা লিখতে পারি এন ই স্কোয়ার টাও বাই এম ইন্টু এই লেখা যাবে, দেখে নাও, শুধু খালি এটাকেও পাশে নিয়ে গেলাম। এটাকে সিগমা এই সিগমা, এই টার্মটাকে সিগমা বলা হচ্ছে, এন ই স্কোয়ার টাও বাই, এটাকে তড়িৎ পরিবাহিতাঙ্ক বলে, ঠিক আছে। নেক্সট, আই সমান 1/ρ, সিগমাটাকে কি বলা হয় 1/ρ, রোটা কি রোধাঙ্ক। ই মানে কি বলতো ভি বাই এল, কেন বলতো আমরা জানি তড়িৎ ক্ষেত্র সমান কি হয় বিভব প্রভেদ বাই দৈর্ঘ্য, হ্যাঁ কি না, দূরত্ব। তো বিভব প্রভেদ কত ভি, এই দুই প্রান্তের, দৈর্ঘ্য কত এল, তাহলে ই সমান ভি বাই এল লিখতে পারি। নেক্সট, ভালো করে দেখো, তাহলে ভি সমান কি লিখতে পারি, কোনাকুনি গুণ করো, ভি সমান কি আই ইন্টু রো এল বাই এ, কোনাকুনি গুণ করে দাও, ভি সমান কি আই ইন্টু রো এল বাই এ, আর রো এল বাইটা কি আর, তো ভি সমান কি আই আর, যেখানে আটটা রো এল বাই, ব্যাস প্রতিষ্ঠা হয়ে গেল, ঠিক আছে। দেখে নাও 15 বি কি বলছে দেখো, মুক্ত ইলেকট্রনের সচলতার সংজ্ঞা দাও। সংজ্ঞা দেখো মুখস্থ কি করে করবে, দেখে নাও। মুক্ত ইলেকট্রনের সচলতা মিউ দিয়ে ডিনোট করা হয়, মিউ সমান কি ভিডি বাই ই, ঠিক আছে। এবার বলো তো যদি ই 1 হয়ে যায় তাহলে মিউটা কি ভিডি নয়, হ্যাঁ কি না, সংজ্ঞা হয়ে গেল। দেখে নাও যে একক তড়িৎ ক্ষেত্রের জন্য যে বিচরণ বেগ সৃষ্টি হবে সেটাই কি সচলতা, লিখে দাও। ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলে, মিউ সমান ভিডি বাই ই, ঠিক আছে। এটা একটু রাশিমাটা মনে রাখবো, সংজ্ঞাটা বুঝতে পারলাম। নেক্সট,
10 সেমি দৈর্ঘ্যযুক্ত একটি পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। যদি ইলেকট্রনের তাড়না বেগ প্রতি সেকেন্ডে 2.5 × 10⁻² সেমি হয় তবে ইলেকট্রনের সচলতা কত হবে? চলো করা যাক। কী কী দেওয়া আছে? দৈর্ঘ্য এল দেওয়া আছে 10 সেন্টিমিটার, দিয়ে এসআই করে নিই কত মিটার হবে? 0.1 মিটার। আর কি দেওয়া আছে বলো? ভি 5 ভোল্ট, ঠিক আছে। আর কি দেওয়া আছে বলো? বেগ ভিডি কত দেওয়া আছে বলো? 2.5 × 10⁻² কি সেমি পার সেকেন্ড। একে যদি মিটার করতে চাই আরও 100 দিয়ে ভাগ, 10⁻⁴ মিটার পার সেকেন্ড হয়েছে। চলো ফর্মুলা কি বলো? সচলতা মিউ মানে কি? ভিডি বাই ই, হ্যাঁ কিনা? মিউ মানে কী হবে বলো? ভিডি বাই ই। মানে ভিডি মানে কি বলো? ভিডি তো ভিডি রেখে দিলাম। ই মানে কি? ভি বাই এল, এক্ষুনি দেখলাম। তাহলে কত হবে? ভিডি ইন্টু এল বাই ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভিটা বিভব প্রভেদ, ভিডিটা হচ্ছে কি বলো তো? বিচরণ বেগ। চলো ভ্যালু বসাও। ভিডি মানে কত? 2.5 × 10⁻⁻ কত বলো? 4। আর 0.1 যেহেতু সবে এসআই বসাচ্ছি, 0.1 বাই কত বলো? 5, ঠিক আছে। তাহলে কত হবে দেখো তো? যদি 5 × 5 = 25 মানে একটা দশমিক তুলে দিই তাহলে এটা হয়ে যাবে দেখো 5 × 10⁻⁶। এরকম কিছু একটা চলে আসবে, দেখে নিও। এককটা লিখে নেবা মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, ভোল্ট ইনভার্স লিখে দিও। মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স, এভাবে লিখে দেবা, ঠিক আছে। মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স। কী করে এটা এককটা পেলাম? এখান থেকে দেখে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই জায়গা থেকে দেখো না এর এককটা কী হবে বলো? কী পেলাম বলো? ভিডি ইন্টু কী পেলাম? এল বাই ভি। তো ভিডি মানে কি? মিটার পার সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড ইনভার্স। এল মানে কি? মিটার বাই কি? ভোল্ট মানে কি? বিভব প্রভেদ ভোল্ট। তাহলে কত হলো? মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স। যদি একক ভুলে যাও এইভাবে বের করে নিবা, ঠিক আছে, সাথে সাথে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট দেখে নাও। 16A কি বলছে দেখো? তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি বিবৃতি করো। তো লিখে দিলাম ফ্যারাডের সূত্রাবলী। প্রথম সূত্র কি? কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চুম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। নেক্সট দ্বিতীয় সূত্র, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার কি হয়? সমানুপাতিক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বকীয় ফ্লাক্স প্রদত্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এই যে সম্পর্কটা ফাই সমান 4t², এটা একটা হালকা হাইফেন, 4t² + 2t - 5 ওয়েবার, যেখানে t সেকেন্ডে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয় তবে t = 2 সেকেন্ডে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহের পরিমাণ কত হবে নির্ণয় করো। চলো করা যাক। অঙ্কটা আগে পজ করে টুকে নিই, হয়েছে। চলো ওপরে আমি করছি, হ্যাঁ, ওপরটা মিটিয়ে দিলাম। চলো দেখে নাও অঙ্কটা করা যাক। চলো ফাই কত বলেছে দেখো? ফাই সমান তো বলে দিয়েছে কত? 4t² + 2t - 5 এত ওয়েবার বলে দিয়েছে, ঠিক আছে। ই তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, ই সমান কি? ডিফাইডিটি মাইনাস হয় কিন্তু শুধু মানটা লিখলাম। ডিফাইডিটি ডেরিভেটিভ করো, মাইনাস সামনে এলো, মাথাটা 80 আর কি +2, 5 তো 0, তাহলে এত হলো। এবার টি সমান কত সেকেন্ডে? 2 সেকেন্ডে, তাহলে টি সমান 2 সেকেন্ডে ই সমান কত হয় বলো? টি এর জায়গায় 2 বসাও, তাহলে 16 + 2 কত? 18 ভোল্ট হয়েছে। অতএব তো আবিষ্ট প্রবাহ লিখবা, আবিষ্ট প্রবাহ আই সমান কি? ই/আর। ভি বাই আর হয়, ভি সমান আই আর, আই সমান ভি বাই আর, তো ভি মানে এখানে ই বাই আর। ই কত বলো? 18। আর কত? রোধ কত বলে দিয়েছে? কত? 5। এটা করে দেখো, 3 × 5 = 15, ঠিক আছে, 5 × 6 = 30, 3.6 অ্যাম্পিয়ার, এটা হবে আনসার। দেখে নিও। 16 অথবা চলে এলাম। দেখো অথবার এ, প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের আরএমএস মানের সংজ্ঞা দাও। প্রত্যাবর্তী মানে পরিবর্তী, একই কথা। কোনো পরিবাহী রোধের মধ্য দিয়ে ডিসি প্রবাহ গেলে যে হারে তাপ উৎপন্ন হয় সেই হারে তাপ উৎপন্ন করতে ওই রোধের মধ্য দিয়ে যে মানের এসি প্রবাহ পাঠাতে হবে তাকে প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের আরএমএস মান বলে। আর আরএমএস মানে কি? √I² তার বার, মানে আই এর স্কোয়ারের বার মানে কি? অ্যাভারেজ তার কি? রুট, এটাকে বলা হয় আরএমএস মান, হয়েছে। এর মানেটাকে একটু বলে দিচ্ছি। ধরুন একটা রোধ নিলাম, ঠিক আছে, এই রোধের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট পাঠাচ্ছি, একটা নির্দিষ্ট মানের ডিসি কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে। তো এখানে একটা তাপ উৎপন্ন হবে প্রতি সেকেন্ডে। এবার আমি সেম পরিমাণ তাপ উৎপন্ন করব, কিন্তু কি ইউজ করব? এবার এসি ইউজ করব। এসিতে কি হয়? কারণ বাড়ে কমে, বাড়ে কমে। তো কি হারে
কি পরিমাণ এসি কারেন্ট নেব, যার ফলে ডিসিতে যা কারেন্ট সৃষ্টি হচ্ছিল এই এসির ক্ষেত্রেও সেম কারেন্ট সৃষ্টি হবে। তো ওই যে ওই ডিসির মানটা, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে আরএমএস প্রবাহ। এটা নিয়ে সবসময় মনে রাখবা, এসির আরএমএস আর ডিসির যে নির্দিষ্ট, ডিসি মানে কি সেম ফিক্সড, ধরে নাও ডিসি মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার ধরো যাচ্ছে, তাহলে ফিক্সড বাড়বে না কমবে না, মানে চেঞ্জ হবে না, এক কথায় আমরা এখানে ফিক্সড ধরে নিচ্ছি যে ফিক্সড কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। ডিসি মানে তো এটা একটা পার্টিকুলার দিকে কারেন্ট চেঞ্জ হচ্ছে না, ধরে নাও যে ফিক্সড কারেন্ট যাচ্ছে, তাহলে এই যা তাপ এ রোদের মধ্যে দিয়ে গেলে কি কিছু তাপ উৎপন্ন করছে, তো আমাকে কি এসির আরএমএস আর ডিসির মানে কারেন্ট এই দুটো সমান হয়। আর একবার রিপিট করছি, এটা মনে রাখবা, আই ডিসি মানে হয় আই আরএমএস, মানে এসির ক্ষেত্রে, এটা একটু মনে রাখবো, ঠিক আছে। মানে এভাবে বলতে পারি যে এসির ক্ষেত্রে যেটা আরএমএস এর ভ্যালু সেটা ডিসির সাথে তুল্য, সমতুল্য, এরকম ভাবতে পারো। আর একবার রিপিট করি, এসির যেটা আরএমএস ভ্যালু সেটা ডিসির সাথে সমতুল্য, এটা ভাবতে পারি, হয়েছে। কারণ এসিতে তো নির্দিষ্ট মান থাকে না, বাড়ছে কমছে বাড়ছে কমছে, তো আরএমএস ভ্যালুটা কার সাথে সমতুল্য বলতে পারি, ডিসির সাথে। বুঝতে পারলাম, তাহলে এই বিষয়টাই বলা হচ্ছে। দেখো দেখো এবার যে জিনিসটা বলি, ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা মনে রাখলেই হবে। নেক্সট কি বলছে, এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটি আদর্শ আবেশকের দুই প্রান্তের মধ্যে একটি এসি উৎস ই সমান ই নট সাইন ওমেগাটি প্রয়োগ করা হলো। গাণিতিকভাবে প্রমাণ করো যে ভোল্টেজের চেয়ে তড়িৎ প্রবাহ π/2 দশাগুণে পিছিয়ে থাকবে। চলো করা যাক। দেখো একটা বিশুদ্ধ আবেশক এঁকে দিয়েছি, উৎস হচ্ছে ই সমান ই নট সাইন ওমেগাটি বলেই দিয়েছে উৎসের ভোল্টেজ, আর আবেশকের আবেশাঙ্ক এল, আর আবেশকের দুই প্রান্তের বিভব প্রভেদ ভিএল বললাম, হয়েছে। তাহলে একটা জিনিস বলো, আবেশকের দুই প্রান্তের বিভব প্রভেদ মানেই তো উৎসের দুই প্রান্তের বিভব প্রভেদ, একই কথা, একই না, বুঝতে পারলাম। তাহলে কি ভিএল সমানই লিখতে পারি, বা একটু মনে করো আবেশকের ক্ষেত্রে কি হয়, এলডিআই ডিটি হয়, তাই তো, যেটা ভোল্টেজ আবিষ্ট হয়। আর ই সমান কি বলো, ই নট সাইন ওমেগাটি লিখতে পারি, বা ডিআই সমান কি করতে পারি বলো, ও পাশে নিয়ে গেলাম ই নট বাই এল সাইন ওমেগাটি ডিটি করতে পারি, হ্যাঁ কি না, হয়েছে। চলো এবার পরের লাইনটা করে নেবো, আগে পর্যন্ত করে নাও। এবার দেখে নাও, লিখবো সমাকলন করে পাই, লিখে দিও সমাকলন করে পাই, ঠিক আছে। তাহলে কী করতে পারে বলো, ইন্টিগ্রেশন ডিআই ই নট বাই এল কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাইন ওমেগাটি ডিটি, ঠিক আছে। ডিআই ইন্টিগ্রেশন আই ই নট বাই কি এল, আর সাইনের কি বলো কস ওমেগাটি বাই ওমেগা, মাইনাস অবশ্যই সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগাটি, আর টি এর সাথে কি আছে ওমেগা, নিচে চলে এলো, হয়েছে। এখানে কি কেটা 0, ঠিক আছে। এখানে যে ধ্রুবকটা হবে প্লাস সমাকলন ধ্রুবক সি বলি আমরা নর্মালি, এখানে কে বোঝালাম, সমাকলন ধ্রুবক কে সমান 0, বা দেখো তো এটা লেখা যায় এখানে আই সমান ই নট বাই ওমেগা এল লেখা যাবে, হয়েছে। ই নট বাই ওমেগা এল কস, দেখো ইন্টু মাইনাস রাখলাম, এটাকে লেখা যাবে সাইন 90 মাইনাস থিটা, মানে তো কস থিটা লেখা যাবে, হ্যাঁ কি না বলো। মাইনাস থাকলো সাইন 90 মাইনাস থিটা মানে তো কস থিটা, আর নিচে ওমেগাটা নিচে লেখা যাবে। আচ্ছা, এবার এক কাজ করো, মেটাই, এবার ভেতরে এটাকে পাঠিয়ে দাও, কি বলে মাইনাসটাকে ভেতরে পাঠিয়ে দাও, বা আই সমান, এক কাজ করলাম এটাকেই লিখলাম, কি বলে আই নট করে দিলাম, আই নট, হয়েছে। আর মাইনাসটাকে ভেতরে পাঠিয়ে দিলাম, তাহলে কি এটা মাইনাস ওটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন ওমেগাটি মাইনাস π/2। দেখো এটা হলো তড়িৎ প্রবাহের রাশিমালা, আর ভোল্টেজের রাশিমালা কোনটা, এই যে ই সমান ই নট সাইন ওমেগাটি। এবার তুমি ভালো করে বলো কে এগিয়েছে কে পিছিয়ে আছে, ভোল্টেজে ওমেগাটি, আর এখানে কি ওমেগাটি মাইনাস π/2, তাহলে প্রবাহ কি পিছিয়ে আছে, একটা হয়েছে লিখা। আই নট সমান ব্র্যাকেটে লিখে দেবা, আই নট জিনিসটাকে লিখে দাও, আই নট সমান কী হবে বলো, ই নট বাই কি ওমেগা এল, বা ই নট বাই এটাকে এক্সেলও বলা হয়, যা আবেশী প্রতিঘাত, বা লিখতে পারো প্রবাহের সর্বোচ্চ মান, ঠিক আছে, প্রবাহের শীর্ষ মান বা সর্বোচ্চ মান, শীর্ষ মান, যেখানে এক্সেল সমান ওমেগা এল, মানে কি বলতো আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত, এক্সেল সমান ওমেগা এল সমান আবেশী প্রতিঘাত, হয়েছে।
এই জিনিসটা লিখে দেবো। তাহলে ভালো করে দেখো, অতএব কী বলতে পারি, 1 ও 2 থেকে এইভাবে লিখতে পারো। অতএব 1 ও 2 থেকে বলা যায় যে কি, ভোল্টেজের থেকে প্রবাহ π/2 ডিগ্রি, π/2 ডিগ্রি দশা কোণে বা π/2 কোণে পিছিয়ে থাকে। ঠিক আছে, এটা লিখে দেবো। π/2 ডিগ্রি হয় না তো ওটা 90 ডিগ্রি হতো, লিখে দিও। অর্থাৎ ভোল্টেজের চেয়ে প্রবাহ π/2 কোণে পিছিয়ে থাকে। এবার 16 অথবা সি, দেখো কি বলছে, এল এর মান 100 মিলি হেনরি, প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক 50 হার্জ হলে উল্লিখিত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত করা, তাই লিখে দেবো আবেশীয় প্রতিঘাত। x(l) মানে কি হয়, ওমেগা এল, ওমেগা মানে কি 2πf ইন্টু এল, মানে এন বলতে পারো, 2 ইন্টু পাই মানে কত 22/7, এফ মানে কি কম্পাঙ্ক 50, এল মানে কি এত মিলি হেনরি, তাহলে হেনরি করলে কি 1000 দিয়ে ভাগ, মানে 0.1, তাই কাটাকাটি করবে, এটা সামথিং 31.43 চলে আসবে। একক কি অবশ্যই ওহম। ঠিক আছে, নেক্সট 17 আলোক তরঙ্গ বিস্তার সম্পর্কিত হাইগেন্সের নীতিটি বিবৃতি করো। এটা একটু আলোক তরঙ্গ আলোর ব্যতিসের চ্যাপ্টার থেকে একটু দেখে নিই, অনেক বড় তো লিখতে গেলাম না। নেক্সট, নববীক্ষণে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। এটা একটু আলোকীয় যন্ত্রাদি থেকে দেখে নিও, আঁকার ব্যাপার আছে তো বই থেকে দেখলে বেশি সুবিধে। নেক্সট, এই অঙ্কটা দেখো, স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে কোনো দূরবীক্ষণের বিবর্ধক ক্ষমতা 20 এবং সেটির অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 5 × 10⁻² মিটার। দূরবীক্ষণটিকে সমযোজিত করে একটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 25 × 10⁻² মিটার দূরে গঠন করা হলো। যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত? চলো করা যাক, লিখে নিও, পজ করে উপরেরটা মেটালাম, দেখে নাও কী বলছে। দেখো এটা যেটা বলতে চাইছে, এখানে দুটো কেস আছে, প্রথমে তারপরে সমযোজিত করার পর। তো লিখে দিলাম প্রথম ক্ষেত্রে লিখে দিলাম। দেখো M1 কত বলে দিয়েছে, প্রথম ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা কত ছিল 20, আর সেটির অভিনেত্রের মানে এফি বলে দিয়েছে, কত বলেছে বলো তো 5 × 10⁻² মিটার হয়েছে। এবার আমার এফও দরকার, তাহলে M1 মানে কি FO/FE, কখন স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে FO/FE, বা M মানে কত 20, FO মানে কত বের করতে হবে, FE কত 5 × 10⁻²। অতএব কোনাকুনি গুণ করো তো, 5 × 20 100, 100 তাহলে 1 মিটার হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে সমযোজিত করার পর অর্থাৎ বিবর্ধন ক্ষমতা কি হবে, যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা M2 লিখে দিলাম। দেখো ভালো করে দেখো, এত দূরত্ব মানে কোথায়, 25 × 10⁻² মিটার মানে কত সেমি দূরত্বে, 25 সেন্টিমিটার, মানে নিকট বিন্দুতে। আর নিকট বিন্দুতে বিবর্ধনের ক্ষমতা কি বলো, বিবর্ধনের মানে ফর্মুলাটা FO × 1/d + 1/FE, এটা হচ্ছে ফর্মুলা বিবর্ধনের যখন নিকট বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে তখন এটা ফর্মুলা। আর যদি অসীমে প্রতিবিম্ব গঠিত হয়, স্বাভাবিক সমযোজন মানে কি অসীমের ক্ষেত্রে, ঠিক আছে, বা অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে একই কথা, তখন এই ফর্মুলা FO/FE। আর যদি বলে নিকট বিন্দু, যেমন এখানে নিকট বিন্দু বলেনি কিন্তু বলে দিয়েছে, বুঝে নিতে হবে 25 সেন্টিমিটার, মিটার 10⁻² মিটার মানে 100 দিয়ে গুণ করো, তাহলে এটা ফর্মুলা। ঠিক আছে, চলো লিখে দাও, ভ্যালু বসিয়ে দাও। FO মানে কত বলো, FO মানে কত পেলাম 1, ডি মানে কত 25 কি সেন্টিমিটার, তাই তো। এবার তোমার ইচ্ছা তুমি মিটার নেয় সাহেব কিসে বসাবা। আচ্ছা চলো, যদি আমি ইসে বসাই, কি বলে যে কোনো একটা ভ্যালুতে বসাতে পারো, 1/d 25 সেন্টিমিটার, তাই তো, মানে কত মিটার 0.25 মিটার, বাই 1/FE কত 5 × 10⁻² মিটার। ঠিক আছে, যেভাবে করবা, মানে কাজ করো, হয়ে গেছে, আর কোনো কিছু নেই ক্যালকুলেশন। এটাতে 1 গুলি মারো, মনে করো পয়েন্টটা তুলে দিয়ে 100 ওপরে করলাম, তাহলে 100/25 মানে কত 4, প্লাস মনে করো 100 পাশে, তাহলে 5 × 20 100, তাহলে কত হবে 24, কোনো একক হবে না, বিবর্ধনের কোনো একক হয় না, আনসার 24 হবে। ঠিক আছে, বুঝতে পারলাম তো, 100 ওপরে 5 × 20, 100 ওপরে 4 × 25 100, দেখে নাও। 17 অথবা গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল কি, এই তো দিয়ে দিলাম। দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই বিন্দু দুটিকে ওই গোলীয় দর্পণে অনুবন্ধী ফোকাস যুগল বলে। বুঝতে পারলাম, একটাকে বস্তু রাখছি, অন্যটাতে কী পাচ্ছি প্রতিবিম্ব, তাহলে যদি প্রতিবিম্বের জায়গায় বস্তু রাখি তাহলে বস্তুর জায়গায় কী পাবো প্রতিবিম্ব পাবো, তাহলে ওই বিন্দু দুটিকে বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। নেক্সট বি, একটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো 1/v + 1/v = 1/f, যেখানে UVF প্রচলিত অর্থে ব্যবহৃত। চিত্র এঁকে দিয়েছি দেখে নাও, অবতল দর্পণ, এটা বস্তু, কেউ বস্তু, ঠিক আছে, আলোক রশ্মি সমান্তরাল গেল, কার মধ্যে দিয়ে যাবে ফোকাস,
আলোক রশ্মি কার মধ্যে দিয়ে গেল দেখো, সি এর মধ্যে দিয়ে গেল, তাহলে সি এর মধ্যে দিয়ে ব্যাক করবে। কোথায় মিলিত হলো? এখানে। তাহলে এখানে একটা প্রতিবিম্ব গঠিত হলো। হয়েছে? এই বিন্দুটাকে এ দিলাম, এ থেকে ডট ডট করে একটা বি সোজা টেনে দিলাম, ওটা কি দর্পণের মেরু। এই হচ্ছে চিত্র। চলো দেখা যাক কি বলছে, ত্রিভুজ পি কিউ সি খুঁজো। পি কিউ সি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দেখো ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ পি কিউ সি, স্মল পি কিউ সি, পি কিউ সি, এরা সদৃশ। কীভাবে দেখে নাও, এটা 90, এটাও 90, এটা বিপ্রতীপ কোণ সমান, আবার কি এটা জেড, দেখো এটা জেড নয়, তাহলে এই কোণ সমান কী হবে, এই কোণ লিখতে পারি তো, সদৃশ হয়ে গেল। এবার দেখো তাহলে কী হতে, পি কিউ বাই পি কিউ, পি কিউ বাই পি কিউ সমান কী হতে পারে, কিউসি বাই কিউসি, কিউসি বাই কিউসি লিখতে পারি। নেক্সট ত্রিভুজ এ বি এফ খোঁজো, এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি এফ, এ বি এফ ও ত্রিভুজ পি কিউ এফ, পি কিউ এফ সদৃশ। ঠিক আছে, কীভাবে? একই রকম দেখে নাও, 90 90 বিপ্রতীপ বিপ্রতীপ আর একটা জেড, এই যে দেখো জেড, হয়েছে? একই রকম, এগুলো দেখানোর দরকার নেই, বোঝানোর জন্য বলে দিলাম। এবার দেখো এ বি বাই পি কিউ, এ বি বাই পি কিউ কি বি এফ বাই কি কিউ এফ, হয়েছে? বা এ বি মানে কি বলো, এ বি আর পি কিউ কি একই নয়, তাহলে ক্যাপিটাল পি কিউ, এরপরের লাইনটা বাই পি কিউ সমান কী করতে পারি, বি এফ। ভালো করে দেখো, বি এফটাকে ও এফ লিখলাম, যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, বি আর ওটা কি খুব কাছাকাছি আছে, তাই জন্য বি এফের জায়গায় ও এফ লেখা যায়, তার রিজনটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আর কি কিউ এফ লিখে দিলাম, কিউ এফ, হয়েছে? 2 নম্বর। এবার বলো তো 1 আর 2 থেকে কী লিখতে পারি, একটু পজ করে লিখে নাও, আমি এটা খুঁজে নিয়ে আসি মোচার জিনিসটা, দেখে নাও। এবার 1 ও 2 থেকে কী লিখতে পারি বলো, এটা না, হয়েছে? দেখো অতএব 1 আর 2 থেকে কী লেখা যাবে, দেখো এটাও পি কিউ বাই পি কিউ, তাহলে বাম পাশ ডান পাশ সমান করে দাও। অতএব কিউসি, কিউসি বাই কিউসি সমান কি ও এফ বাই কিউ এফ, বা কিউসি মানে কি লিখতে পারি, কিউসি কি ওসি ও কিউ মাইনাস ওসি লিখতে পারি, ও কিউ মাইনাস ওসি, হ্যাঁ কি না? আর এই কিউসি মানে কি লিখতে পারি, ওসি মাইনাস কি ও কিউ লিখতে পারি, হ্যাঁ কি না? ও এফ তো ও এফই থাকলো। কিউ এফ মানে কি লিখতে পারি, কিউ এফ মানে কি ও কিউ মাইনাস ও এফ, হ্যাঁ কি না? একটু চিত্র থেকে দেখে না, বুঝে নেবা। কিউসি কি ও কিউ মাইনাস ও সি, কিউসি কিউ সি, তাহলে ও সি মাইনাস ও কিউ, এরকম করে লিখলাম, হয়েছে? এবার এক কাজ করো, মেটাই। আচ্ছা বলো, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এই জিনিসগুলো একটু লিখবো, লিখলে লিখতে পারো, নাও লিখতে পারো, ডিরেক্ট বসাতে পারি। ঠিক আছে, বলো বস্তু দূরত্ব, এখানে কোনটা বলো, ও কিউ নয়, হ্যাঁ কি না? ও কিউ, এটা প্লাস না মাইনাস হবে? কোন দিকে আসছি, দর্পণ থেকে বাম দিকে, আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার কোন দিকে, বাম দিকে, আপতিত রশ্মি কোন দিকে, এই দিকে, আমি যাচ্ছি কোন দিকে, সবসময় মেরু থেকে মাপতে হয়, মেরুর বাম দিকে যাচ্ছি, তাহলে নেগেটিভ, তাহলে মাইনাস ইউ, হয়েছে? প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব হলো প্রতিবিম্ব দূরত্ব ও স্মল কিউ, ও স্মল, আবার বাম দিকে আসছি, তাহলে মাইনাস ভি। ফোকাস দৈর্ঘ্য লিখে দিও, ফোকাস দৈর্ঘ্য ও এফ, কোন দিকে আসছি বলো, ও থেকে বাম দিকে আসছি, তাহলে মাইনাস এফ। আর কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কোথায় বলো তো, ও সিটা প্লাস না মাইনাস হয় বলো, ও সি বাম দিকে, আর বক্রতা ব্যাসার্ধ মানে 2f জানি, তাহলে মাইনাস 2f লিখে দিতে পারি, হয়েছে? চলো এবার ভ্যালু বসিয়ে দাও, তাহলে হয়ে গেল, মেটাই। দেখো লিখো 3 নম্বর সমীকরণ, ও কিউ মানে কি মাইনাস ইউ, ও সি মানে কি 2f, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2f বাই কি ও সি মানে কি মাইনাস 2f, ও কিউ তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি, হয়েছে? ইকুয়ালস, দেখে নাও, ও এফ মানে মাইনাস এফ, ও কিউ মানে কি মাইনাস ভি, আর মাইনাস মাইনাসে প্লাস এফ। চলো কোনাকুনি গুণ করো, আর কিছু কাজ নেই, কোনাকুনি গুণ করে দাও, এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে মাইনাস ইউ দিয়ে প্রথমে গুণ, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস ইউ ভি, মাইনাসে মাইনাসে কি মাইনাস ইউ এফ। চলো এবার 2f দিয়ে মাইনাস 2vf, এটা ভি, আবার কি প্লাস 2f স্কোয়ার সমান, চলো এই কোনাকুনি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 2f স্কোয়ার মাইনাস vf প্লাস মাইনাস, হয়েছে? চলো এবার নেক্সট দেখে নাও, তাহলে দেখো 2f স্কোয়ার কেটে গেল, তাহলে কী হবে, ইউভি সমান কি লিখতে পারি, ভালো করে দেখো, 2bf মাইনাস ও পাশে পাঠালাম, তাহলে 2bf থেকে একটা vf বাদ, শুধু vf,
আর ইউএফটাকেও পাশে পাঠালাম, তাহলে প্লাস ইউএফ। ইউভিএফ দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/f প্লাস 1/u প্লাস 1/v। কী করলাম বলো তো, ইউভিএফ দিয়ে ভাগ, ইউভিএফ দ্বারা ভাগ করে পাই, লিখে দেবা ইউভিএফ দ্বারা ভাগ করে পাই। তাহলে ইউভিএফ দিয়ে ভাগ করে শুধু এফ পড়ে থাকবে, ইউভিএফ দিয়ে ভাগ শুধু ইউ পড়ে থাকবে, ইউভিএফ দিয়ে শুধু ভি। ব্যাস, প্রমাণিত হয়ে গেল, লিখে দিও প্রমাণিত। এবার আমরা পার্ট বি সেকশন 1-এ চলে এলাম। প্রথমে আমরা একের অংশটা করব, মানে এমসিকিউগুলো। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, তিরশ্চুম্বক পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা 0, 1-এর চেয়ে সামান্য বেশি, 1-এর চেয়ে সামান্য কম, 0-এর সামান্য কম। কি হবে? অবশ্যই তিরসের ক্ষেত্রে 1-এর সামান্য কম হয়। পরাচুম্বকের ক্ষেত্রে কী হবে? পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে 1-এর চেয়ে সামান্য বেশি, আর অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে 1-এর চেয়ে অনেক বেশি। নেক্সট দেখো, এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী আচরণ করে যখন ওমেগা এল গ্রেটার 1/ωc, ওমেগা এল লেস দেন 1/ωc, ওমেগা এল ইকুয়ালস 1/ωc, কোনোটিই নয়। কোনটা হবে বলো তো? অবশ্যই ওমেগা এল যখন কি হয় 1/ωc সমান হয়, মানে যেটা এক কথায় অনুনাদের শর্ত না, সেই ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে। চলো চলো যদি ভুলে গিয়ে থাকো একটু এই জিনিসটা একটু মনে করার চেষ্টা করো। জেড সমান কি বলো? এলসিআর বর্তনীর প্রতিরোধ, জেড মানে কি হবে বলো? √r² প্লাস কি ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। হ্যাঁ কি না? এটা হয়তো। আচ্ছা চলো, এবার আমি চাইছি যেন প্রতিরোধটা শুধুমাত্র আর হয়, শুধুমাত্র রোধ পড়ে থাকে। এটা কখন সম্ভব? যদি ওমেগা এল আর 1/ωc সমান হয়ে যায়। আবেশী প্রতিঘাত আর ধারকী প্রতিঘাত কী হয়? যখন সমান হয়ে যাবে। যদি এই দুটো সমান হয়ে যায়, শুধুমাত্র কী পড়ে থাকবে বলো তো? √r² নেই, এটা তো 0 হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে? শুধু আর। দেখো তাহলে কোন ক্ষেত্রে বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করছে? যখন ওমেগা এল আর 1/ωc কী হয়? সমান হয়, যেটা অনুনাদের শর্ত, সেই জিনিসটাই। নেক্সট কি বলছে দেখো, একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী লুপ স্থির মানে তড়িৎ প্রবাহ I বহন করছে। একে একটি সুষম চুম্বক ক্ষেত্র বিতে এমনভাবে স্থাপন করা হলো যাতে বি লুপটির তলের ওপর লম্ব হয়। লুপটির ওপর ক্রিয়ারত চুম্বক বলের মান এ বলে দিচ্ছে BIR 2πr/IB 0 πr/RB। চলো করা যাক, কী করে? আগে পজ করে অফ করে টুকে নাও। হয়েছে? চলো বোঝার চেষ্টা করি, চিত্রটা আঁকি, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। দেখে নাও, একটা আগে বৃত্তাকার লুপ এঁকে দিলাম, ঠিক আছে? এর মধ্যে দিয়ে স্থির মানে কারেন্ট যাচ্ছে। চলো এইদিকে ধরে নিলাম, তুমি যে কোনো দিকে কারেন্ট ধরতে পারো। চলো I কারেন্ট যাচ্ছে ধরে নিলাম এর মধ্যে দিয়ে। হয়েছে? I কারেন্ট যাচ্ছে। এবার চলো একটা জিনিস, এর সাথে চৌম্বক ক্ষেত্র লম্ব, তাহলে কি হতে পারে? হয় নির্গত হতে পারে লম্বভাবে, বা প্রবেশ করতে পারে। তুমি যে কোনো একটা নিতে পারো। চলো প্রবেশ ধরে নিলাম, তুমি নির্গতও নিতে পারো, প্রবেশ করছে। ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র কী হচ্ছে? প্রবেশ। এবার চলো ডিএল দুটো ক্ষুদ্রাংশ নিলাম, এখানে একটা নিলাম ছোট্ট একটা অংশ, এখানে একটা নিলাম। কেন? চলো এক্ষুনি বুঝতে পারবে। দেখো ফোর্সের ফর্মুলা কি? ডিএল ক্ষুদ্রাংশের জন্য কত ফোর্স ক্রিয়া করে? ডিএফ সমান কি? একটু মনে করো I ডিএল ক্রস বি। হ্যাঁ কি না? একটু মনে করো। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়? ডিএল আর বি এর ক্রস করলে যেদিকে হবে সেই দিকে। তো ডিএল এর ডিরেকশন কোন দিকে হয়? কারেন্টের দিকে। আর স্পর্শক বরাবর, তাহলে কারেন্ট কোন দিকে আছে? এই দিকে। তাহলে এখানে কি স্পর্শক কোনটা হবে? এটা হবে। তাহলে এটা কী হলো বলো তো? ডিএল এর ডিরেকশন। আর বি কোন দিকে আছে? প্রবেশ করে আছে। ভালো করে দেখো, এটা ডিএল আর বি প্রবেশ। তাহলে ডিএল থেকে বি ক্রস করো, তাহলে কোন দিকে হবে? এই দিকে। তাহলে এর ওপর ফোর্স কোন দিকে ক্রিয়া করবে? এই দিকে ফোর্স ক্রিয়া করবে। বুঝতে পারলাম? তাহলে কোন দিকে ফোর্স ক্রিয়া করবে? এই দিকে। হয়েছে? এবার চলো এখানে দেখো, এখানে ডিএল ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট নিচে যাচ্ছে, তাহলে স্পর্শক বরাবর এটা। তাহলে ডিএল আর বিকে ক্রস করো, তাহলে ডিএল নিচে আর বি প্রবেশ করছে, তাহলে ডিএল ক্রস বি, তাহলে কোন দিকে হবে? ওই দিকে। ঠিক আছে? এইদিকে ফোর্সের ডিরেকশন। ভালো করে দেখো, বিপরীত প্রান্ত নিয়েছি, তাহলে কি সমান আর কি বিপরীত দিকে নয়? হ্যাঁ কি না? সমান আর কি হচ্ছে বিপরীত দিকে, তাহলে টোটাল ফোর্স কত হবে? 0। একই রকমভাবে চলো তুমি এখানে একটা নাও, এখানে একটা নাও, নিজে থেকে বয়ে যাবে। বলো ডিএল এর ডিরেকশন কোন দিকে? একদম স্পর্শক বরাবর। হ্যাঁ কি না? ডিএল এর ডিরেকশন স্পর্শক বরাবর। তাহলে ডিএল এই দিকে, ঠিক আছে? আর বি কোন দিকে? প্রবেশ করছে। তাহলে ডিএল এদিকে, বি প্রবেশ করছে, ডিএল ক্রস বি কোন দিকে হবে? ওপরের দিকে ফোর্স। এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। একই রকম নিচেরটা তাকাও, ডিএল কোন দিকে বলো? কারেন্ট তো এইদিকে যাচ্ছে, এইদিকে। তাহলে ডিএল কোন দিকে? এইদিকে। যেহেতু কারেন্ট দেখো, কারেন্ট অনুযায়ী নিচ্ছে, কারেন্ট তো এইদিকে, তাই না? কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখো, এইদিকে ডিএল, এটা ডিএল এর ডিরেকশন। আর বি কোন দিকে বলো? প্রবেশ। তাহলে ভালো করে দেখো, ডিএল এটা প্রবেশ, তাহলে প্রবেশ। ডিএল ক্রস বি কোন দিকে বলো? নিচের দিকে। দেখো বিপরীতে। হ্যাঁ কি না? তাহলে এটাও কি ক্যান্সেল আউট করে দেবো। এরকম করে তুমি সব জায়গায় নিতে পারো, এখানে নিতে এদিকে হবে, এখানে নিতে পারো এদিকে হবে। তাহলে টোটাল ফোর্সটা কত হবে? লব্ধি ফোর্সটা কত? 0। তাহলে আনসার হবে 0।
নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়? ভূমি তরঙ্গ, আকাশ তরঙ্গ, স্পেস তরঙ্গ, কোনোটি নয়। কোনটা হবে বলো? অবশ্যই স্পেস তরঙ্গ। উপগ্রহের ক্ষেত্রে স্পেস তরঙ্গ বা আমরা যেটাকে দেশ তরঙ্গও বলি। নেক্সট কি বলছে দেখো, হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান ও বামার শ্রেণীতে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে অপশন এ 10, বি 5, 0.25, 1.25। চলো করা যাক এটা। একটু মনে করো ফর্মুলাগুলো, কী করে করতে হয় অঙ্কগুলো। চলো আমি একটু মেটাচ্ছি ওপরেরটা, হয়েছে? দেখে নাও আমি ওপরেরটা একটু মেটালাম। সে ওই ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করো যে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাবে, এক কক্ষপথ থেকে অন্য কক্ষে, তখন কত তরঙ্গ দৈর্ঘ্য রিলিজ হবে, সেই ফর্মুলাটা কী বলো? জেনারেল ফর্মুলাটা 1/λ সমান কী হয়? r ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার, মানে যেখানে যাবে শেষে, বাই ইনিশিয়াল স্কোয়ার। এটাকে অনেক সময় n2 - n1 লিখো। চলো বামারের ক্ষেত্রে, আমিও তো ভাষা লিখছি না যেহেতু এমসিকিউ, বামারের ক্ষেত্রে 1/, চলো λ1 ধরলাম, ঠিক আছে? কোথায় আসে বলো? বামার মানে কোথায় আসবে একটু ভাবো। আচ্ছা প্রথমে লাইম্যান আছে না বাম, প্রথমে বামার। চলো আচ্ছা লাইম্যান, চলো লাইম্যানটাকে ধরলাম প্রথমে। লাইম্যান শ্রেণীর ক্ষেত্রে কোথায় আসে? 1 নম্বর কক্ষে আসবে, তাহলে ফাইনালটা 1 নম্বর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আসবে কত? ইলেকট্রনটা কোথায় জাম্প করে আসবে? 1 নম্বরে আসবে, তো ফাইনাল কোথায় হলো? 1 নম্বরে। আচ্ছা এগুলো কক্ষপথের সংখ্যা। ইনিশিয়ালটা কি হবে? যদি তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম বলে তাহলে ইনিশিয়াল সবসময় মনে রাখবো ইনফিনিটি। 1/∞ কত? 0। অতএব λ1 কত হলো বলো? অতএব λ1 কত হলো? উল্টে দাও, r বাই কত হয়ে যায়? r ইন্টু 1, এটা তো 0 হয়ে গেল। 1/∞ মানে 0, তাহলে কি উল্টে দিলে কত? 1/r। হ্যাঁ কিনা? উল্টে দিলাম। একই রকম চলো 1/, এবার বামারের ক্ষেত্রে লিখে দেবো বামারের ক্ষেত্রে 1/λ2 ধরলাম, r ইন্টু কী হয় বলো? বামার মানে কত নম্বরে আসবে? 2 নম্বরে। তাহলে 2 এর স্কয়ার কোথা থেকে? ইনফিনিট, যেহেতু ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য। দেখো ভালো করে দেখো, এটা 0 হয়ে গেল এই পার্টটা, তাহলে কি 1/4, তাহলে উল্টে দিলে কি λ2 সমান কী হবে? উল্টে দিলে 4/r। এটা হবে কি হবে না? অতএব λ1/λ2। এটা কিন্তু খুব একটা জিনিস, প্রচুর সাবধান থাকবো আমরা, কোনটা বাই কোনটা বলছে। আগে লাইম্যান তাহলে ওপরে হবে, পরে বামার তাহলে নিচে হবে, এটা একটু সাবধান। তাহলে দেখো ভালো করে দেখো, অনুপাত করে তো, এটা কি 1/r, এটা 4/r, 1/r 4/r, তাহলে শুধুমাত্র কী হবে বলো? 1/4, মানে কত হলো? 0.25। কোনটা হবে দেখো তো? অপশান সি, দেখে নিও। এবার 6এরটা এলাম, দেখো কি বলছে, পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান পি ক্রস ই, টাউ সমান পি ডট ই, টাউ সমান পি প্লাস ই, টাউ সমান 0। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেন অনুযায়ী এর উত্তর দুটোই হবে, এটাও হবে এটাও হবে। কেন ব্যাখ্যা করে দিচ্ছি দেখে নাও। আমরা এটুকু জানি যে টাউ সমান টর্ক সমান পি ক্রস ই হয়, তাহলে এটা সঠিক অ্যান্সার, হ্যাঁ কিনা? তাহলে এটা হয়ে গেল। এবার যে অঙ্কটা বলেছে, এখানে একটা বিষয় বলেছে তড়িৎ ক্ষেত্র বরাবর, এর মানে কি পি আর ই একই দিকে আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে দেখো, তাহলে কি লিখতে পারি? এটা পি ক্রস ই মানে এটা লিখতে পারি না, পি ই সাইন থিটা এন ক্যাপ লিখতে পারি, হ্যাঁ কিনা? যদি মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে সাইন 0 কত? 0, তাহলে এটাও সঠিক। তাহলে কি কোয়েশ্চেনের মধ্যে গন্ডগোল আছে? যত সম্ভব মানে কোয়েশ্চেনটাতে হয়তো এইরকম বলা উচিত ছিল যদি একটা উত্তর হতো, অন্যান্য জায়গায় এরকম বলা আছে, তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি কোয়েশ্চেনটা অন্য জায়গায় এরকম করে দেওয়া ছিল যে তড়িৎ ক্ষেত্র বরাবর বলা নেই, শুধুমাত্র সিম্পলি বলেছে যে এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে, মানে যখন বরাবর বলা থাকছে না তখন যেটা অপশন দেওয়া ছিল এই রকম ছিল না, এটা ছিল তো একটা হয়তো মাইনাস দিয়ে দিয়েছিল, মানে অপশন ডিটা এরকম দিয়েছিল টি মাইনাস ই সমান, মানে টাউ সমান কি পি মাইনাস ই, হয়তো সামথিং এরকম একটা অপশন দিয়ে দিয়েছিল, মানে তখন 0টা কিন্তু দেয়নি, তাহলে অপশন কোনটা হতো? এটা হতো, ঠিক আছে? আর যদি তড়িৎ ক্ষেত্র বরাবর বলে দেয় তাহলে এটা দেওয়ার কোনো মানে হয় না, কারণ তড়িৎ ক্ষেত্র বরাবর বললে কি হবে? আমরা এক্ষুনি দেখলাম মধ্যবর্তী কোণ 0, তাহলে সাইন 0 কত? 0, তাহলে এটা আনসার হবে। তাহলে এখন আমরা কি করবো স্যার? দুটোই জেনে রাখো, ঠিক আছে? এটাও সঠিক এটাও সঠিক। এই কেসে বললাম, কিন্তু যদি আলটিমেট আনসার বলো যে তড়িৎ ক্ষেত্র বরাবর যেহেতু বলেছে তাহলে ডিরেক্ট এটা লিখতে পারি, আর এটা তো জেনারেলি লিখতেই পারি। বুঝতে পারলাম পুরো বিষয়টা কি বলতে চাইলাম, যেন পরিষ্কার ধারণা রাখবো, ঠিক আছে? আচ্ছা মেবি হয়তো কোয়েশ্চেনটা হয়তো টাইপ করতে গিয়ে বা সামথিং হয়তো অপশানে গিয়ে কিছু একটা উল্টোপাল্টা বিষয়টা ঘটেছে, নইলে এই দুটোই সঠিক হবে, হয়েছে? চলো নেক্সট। কোনো ধাতু পৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ভি হলে নিবৃত্তি বিভব হবে 2mv²/e, mv²/e, mv²/2e, mv²/√2e। কী হবে বলো? এই তো সর্বোচ্চ বেগ সমান কি হয়?
হাফ এম যেটা ভি ম্যাক্স স্কোয়ার বলি, এখানে ভি বলেছে সর্বোচ্চ বেগ, সমান কী হয় ই ভি নট, হ্যাঁ কি না? যেখানে ভি নটটাকে নিবৃত্তি বিভব, তাহলে ভি নট সমান কী হবে? এই ফর্মুলাটা মনে রাখবে, এখান থেকে অনেক অঙ্কও দেয়, ঠিক আছে? তাহলে ভি নট সমান কী হবে বলো, ওপরে এম ভি স্কোয়ার হয়ে গেল আর নিচে কি 2e, হ্যাঁ তাহলে এম ভি স্কোয়ার বাই 2e কোথায় আছে দেখো, অপশান সি। নেক্সট দেখো কি বলছে, নববীক্ষণে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয় অভিনেত্রের অর্ধেক, অভিনেত্রের সমান, অভিনেত্রের চেয়ে কম, অভিনেত্রের চেয়ে বেশি। কোনটা হবে বলো? নববীক্ষণে। সবসময় মনে রাখবো নববীক্ষণের ক্ষেত্রে অভিলক্ষটা কি হয়? বেশি হয়। তাহলে আনসার কী হবে? অভিনেত্রের চেয়ে বেশি। কিন্তু যদি অনুবীক্ষণে বলতে অপোজিট, অনুবীক্ষণে কী বেশি হয়? অভিনেত্র বেশি হয়, অভিলক্ষ কম হয়। এটা একটু মনে রাখবো। আরও একবার রিপিট করে দিই, নববীক্ষণ বললে অভিলক্ষ বেশি অভিনেত্রের থেকে, আর অনুবীক্ষণ বললে এর অপোজিটটা, ঠিক আছে? যৌগিক অনুবীক্ষণ বললে এর অপোজিটটা, তখন কি অভিনেত্রটা বেশি হয়ে যাবে, অভিলক্ষটা কম হবে। দেখে নিও। 9টা কি বলছে দেখো, পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়বে, সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে, নিঃশেষিত অঞ্চলের বেদ কমবে, সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা কমবে। কোনটা হয় বলো তো? অবশ্যই বিপরীত বায়াস প্রয়োগ করলেই তো নিঃশেষিত স্তরের বেদ বাড়ে, আর যত বিপরীত বায়াস ভোল্টেজ বাড়াবো বেদও তত বাড়বে, এটা হবে। নেক্সট, সিয়ন ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে সি2 ধারকত্বের একটি আহিত ধারকের সমান্তরালে, অনাহিত হবে এটা, অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তের অন্তিম বিভব প্রভেদ হবে C2V বাই C1 C2, C1 V বাই C1 C2, 1 প্লাস C2 বাই C1 V, 1 মাইনাস C2 বাই C1 V। কী হবে? ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে? সাধারণ বিভব বা অন্তিম বিভবের ফর্মুলা যখন সমান্তরালে যুক্ত থাকবে, ভি সমান ফর্মুলা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। আচ্ছা, এখানে যেহেতু অলরেডি ভি বলে দিয়েছে, আমি এটাকে ভি ড্যাশ লিখে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা সাধারণ বিভবে। তাহলে বসানো যাক, ধারকত্ব C1, ভোল্টেজ কত ভি, প্লাস ধারকত্ব C2 কিন্তু ভোল্টেজ কি অনাহিত, তাহলে ভোল্টেজ কত হবে 0, তাহলে ওটা বাদ দাও, 0 হয়ে গেল, বাই কি তো বলো C1 প্লাস C2। তাহলে কোনটা হলো বলো তো? ব্যাস, বুঝতে পারলে? এটা হচ্ছে ফর্মুলা অন্তিম বিভব প্রভেদ। যখন সমান্তরালে যুক্ত থাকবে দুটি ধারক, তাদের অন্তিম বিভব প্রভেদের ফর্মুলা হচ্ছে এটা, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V বলে দিয়েছে প্রথম ধারক, আর দ্বিতীয় ধারক অনাহিত, মানে ভোল্টেজ কত, বিভব কত 0। তাহলে আনসার কত হবে? তাহলে C1 V বাই C1 প্লাস C2, অপশন বি। নেক্সট, বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয়, কোনটা বলো? আমরা তো জানি সি সমান কি হয়, √অফ কি মিউ নট এপসাইলন নট, হ্যাঁ কিনা? তাহলে অপশন কি হবে? বি। দেখে নিও। বলছে চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত 12টা, ml² T ইনভার্স 2 I ইনভার্স, ml T ইনভার্স I ইনভার্স 2, ml ইনভার্স T I ইনভার্স, mt ইনভার্স 2I। চলো করা যাক, কোনটা হবে? মুখস্থ করার প্রয়োজন নেই, সিম্পলি ফর্মুলা থেকে মনে করবো, সম্পর্ক থেকে। চুম্বক ফ্লাক্স ফাই সমান কী হয় বলো? বিএ। সে বিএ কস থিটা হয়, তো কস থিটা তো কোনো এককের ব্যাপার নেই, মা বিএ। আচ্ছা, এফ মানে কি বলো? কিউভিবি নয়? কিউভিবি, হ্যাঁ সাইন থিটা হয়, তারও তো কোনো এককের ব্যাপার নেই। তাহলে বি সমান কী হবে বলো? এফ বাই কিউভি, হ্যাঁ কি না? এফ সমান কিউ ইন্টু কী হলো বলো? এ। চলো একক মাত্রা বসে, বলের মাত্রা কী বলো? ml T ইনভার্স 2, কিউ আধানের মাত্রা কী হয়? IT, বেগ ভি এর মাত্রা কী হয় বলো? বিএ কিউভি, ভি এর মাত্রা কি? বেগ LT ইনভার্স, ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? L²। এবার করে দেখো, টি ইনভার্স টি, এটা কেটে যাবে, দেখো ঠিক আছে, কাটবে না, বোঝানোর জন্য বলছি। একটা এল কেটে গেল, তাহলে কী হলো বলো? mL² T ইনভার্স 2 I ইনভার্স, দেখো তো কোনটা আছে? I ইনভার্স কোনটা? এটা হবে অপশান এ। নেক্সট কী বলছে দেখো, কোন ঘটনাটি শব্দ আলোক তরঙ্গ উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না? আচ্ছা বলো, ব্যতিচার, অপবর্তন, সুসংগতি, সমাবর্তন। আচ্ছা বলো, আলো কেমন? তির্যক তরঙ্গ। শব্দ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর সমাবর্তন কার ঘটে? শুধুমাত্র তির্যক তরঙ্গের। তাহলে এটা হবে অ্যান্সার। এটা কি শুধু আলোকের ক্ষেত্রে ঘটে, কিন্তু শব্দের ক্ষেত্রে ঘটে না, কারণ শব্দটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোটা হচ্ছে তির্যক তরঙ্গ। দেখে নাও, এবার লাস্টেরটা চলে আসছি। এটা কি বলছে দেখো, কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সঙ্গে যোগ করা হলো। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তবে R1 ও R2 এর মধ্যে সম্পর্ক হবে R সমান R1 প্লাস R2, R সমান R1 মাইনাস R2, R সমান হাফ অফ R1 প্লাস R2, R সমান হাফ অফ R1 মাইনাস R2। চলো কী হবে, পজ করে আগে লিখে নিই। চলো লিখে নিও পজ করে, হয়েছে। দেখো এবার দেখো কী করে করবো এটাকে। চলো করা যাক, সিম্পল ফর্মুলা। দেখে নাও, আগে একটা চিত্রটা এঁকে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। কি বলছে বলো তো, দুটি তড়িৎ কোষ আছে, শ্রেণী সমবায় যুক্ত করেছি।
আর রোধের সঙ্গে, এটা আর, তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ ই, অভ্যন্তরীণ রোধ R2, ঠিক আছে। এর তড়িৎচালক বল ই, কমা দিলাম, আর রোধ হচ্ছে R1 অভ্যন্তরীণ, এর তড়িৎচালক বল ই, এটার অভ্যন্তরীণ R2। তাহলে কারেন্ট কত যাবে বলো, কারেন্ট কত হবে? I সমান কি টোটাল তড়িৎচালক বল কত, যেহেতু শ্রেণী সমবায় আছে ই প্লাস ই কত 2e, বাই কি বলো টোটাল রোধ আর প্লাস কি R1 প্লাস R2 টোটাল রোধ হয়েছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করি, যখন কারেন্ট যাচ্ছে প্রথম কোষের বিভব পার্থক্য মানে দুই প্রান্তের বিভব প্রভেদ 0। আচ্ছা দুই প্রান্তের বিভব প্রভেদের ফর্মুলা কি ই মাইনাস আই R1 আই আর হয়। আচ্ছা ভি সমান মনে আছে একটু মনে করো, ই মাইনাস কি আই আর হয় না, হ্যাঁ কিনা? তাহলে ভি মানে কি এখানে, এটাই তো কি বিভব পার্থক্য 0 বলেছে, তাহলে 0 সমান বা ডিজার বা 0 লিখলাম, ই মাইনাস আই আর, ই মানে কি এর তড়িৎচালক বল কি স্মল ই আই, ঠিক আছে। আর আর মানে কি যেহেতু এই কোষের দুই প্রান্তের বলছি তাহলে R1, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ই সমান কি লিখতে পারি বলো আই R1, বুঝতে পারলে? এটা দেখো আমরা করেছিলাম ওই একটা কোষের ক্ষেত্রে, এই তো একটা কোষের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে আছে। এটা হচ্ছে তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, ক্যাপিটাল আর, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান কি হয় ই মাইনাস আই আর, তাহলে এর কি হবে ই স্মল ই মাইনাস আই আর মানে আই R1। এবার চলো ই এর ভ্যালু বস, ই রেখে দিলাম, দেখো আই এর ভ্যালু কত বলো, আই বসাও, আই সমান কত 2e বাই কি হয়ে যাবে আর প্লাস R1 প্লাস R2, হ্যাঁ কিনা? কি কেটে যাবে ই কেটে গেল, কোনাকুনি গুণ করো তো আর, আচ্ছা এখানে একটা R1 ছিল তাই না, ইন্টু R1, তাহলে ধরো কোনাকুনি গুণ করো, এটাই পাশে নিয়ে এলাম, তাহলে আর এখানে 1 পড়ে আছে, তাহলে কোনাকুনি আর প্লাস R1 প্লাস R2, আর এখানে কি 2 দিয়ে গুণ করো 2R1, তাহলে অতএব বলো তো আর সমান কি হলো, অতএব আর সমান কি, আর উপাসে নিয়ে যাও, তাহলে 2R1 থেকে একটা R1 বাদ, তাহলে শুধু R1, আর R2টা উপাসে চলে গেল, তাহলে মাইনাস R2, আর সমান R1 মাইনাস R2, কোনটা আছে দেখো তো, অপশন বি, দেখে নিও। সেকশন 2 গ্রুপ এ চলে এলাম, ঠিক আছে। 2 নম্বরের অংশটা মানে যেখানে শর্ট কোয়েশ্চেন এসে কিউগুলো, যেখানে 4টা শর্ট কোয়েশ্চেন থাকে, করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে 10011 দিক সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত, তো করা যাক কি করে দিক থেকে দশমিক করতে হয়। চলো কটা অঙ্ক সংখ্যা আগে গুনে নিই, 1 2 3 4 5, 5 তো, তাহলে আমরা কি করব দেখে নাও, যেহেতু 5, ঠিক আছে, এর বেসে 2 দেওয়া হয় নর্মালি 2, যেহেতু 5 তাহলে 5-এর থেকে 1 কম, তাহলে কত 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 থেকে শুরু করব। মানে রুলস হচ্ছে জটা থাকবে তার থেকে 1 কম 2 এর পাওয়ার থেকে শুরু করতে হয়, তাহলে 5টা তাহলে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। 4টা হলে 2 টু দি পাওয়ার 3, জটা হবে তার থেকে 1 কম। এবার কি করতে হয়, আর কিছু নয়, এবার কাজ হচ্ছে প্রথমে কি আছে 1 প্লাস, এবার 1 করে কমাতে থাকো, 4 ছিল 3, এবার পরেরটা কি 0, 1 করে কমাতে থাকে শুধু, তারপরটা কি বলো 0, চলো 1 করে কমাতে থাকি, তারপরটা কত বলো 1, চলো 1 করে কমাই, তারপরটা কত 1, বুঝতে পারলাম? দেখে নাও জটা অঙ্ক সংখ্যা তার থেকে পাওয়ারে 1 কম থেকে শুরু করবো। 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 1 প্লাস কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু কত 0, 2 টু দি পাওয়ার 2 ইন্টু কত 0, 2 টু দি পাওয়ার 1 ইন্টু কত 1, 2 টু দি পাওয়ার মানে 0 পর্যন্ত গিয়ে থামবে। নেক্সট তাহলে কত হলো বলো, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 0 0 2, 16 2 18, আর 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 তাহলে কত হলো 19, তাহলে 19 এখানে বেসে 10 লিখে দিতে হয়, ঠিক আছে, দশমিক সংখ্যাকে ওইভাবে প্রকাশ করে। ব্যাস নেক্সট 2 ইনপুট বিশিষ্ট, ঠিক আছে, কি বলছে 2 ইনপুট বিশিষ্ট কি আঁকতে বলেছে বলো, একটি নর গেটের প্রতীক আঁকো। আচ্ছা চলো নর মানে কি অর প্লাস নট, তাহলে আগে অর এঁকে দিই, চলো অর এঁকে দিলাম, ওকে। এবার নর করবো, তাহলে এটা লাগিয়ে দিলাম, তাহলে তো নর হয়ে গেল, তাহলে এ বি ওয়াই, ব্যাস এটুকু আঁকতে বলেছিল, ঠিক আছে। নেক্সট লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা লিখো, কি বলো 1/f সমান কি হয় মিউ মাইনাস 1 ইন্টু কি 1/r1 মাইনাস 1/r2, হয়েছে। চলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কাকে বলে, আচ্ছা চলো এই সংজ্ঞা কি লিখেছি সেটা বুঝতে হলে আগে এটা মনে করো, ফাই সমান কি বিএ, তো হ্যাঁ কিনা, সে বিএ কস থিটা হয়, ওটাকে 1 ভেবে নিলাম, ফাই সমান বিএ, এটা তো চৌম্বক কি ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, ফাই বাই এ এটাকেই বলা হয় চৌম্বক প্রবাহ ঘনত্ব, ঠিক আছে, ফাই বাই এ এটাকে চৌম্বক প্রবাহ ঘনত্ব বলে। তাহলে সংজ্ঞা কি করে বলবো, দেখো একদম সিম্পল, এ ক্ষেত্রফলের সঙ্গে কতটা চৌম্বক প্রবাহ জড়িত আছে ফাই, তাহলে একক ক্ষেত্রফলের সঙ্গে কতটা জড়িত থাকবে ফাই বাই এ, ব্যাস সংজ্ঞা হয়ে গেল। তাহলে কি কোনো তলের একক ক্ষেত্রফলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে কি বলা হবে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ওটা লিখে দাও, কোনো তলের একক ক্ষেত্রফলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। হয়েছে, একটা জিনিস মনে রাখিও, এটা শুধু খালি মনে রাখার জন্য, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক প্রবাহ ঘনত্ব যাই বলো, ওটা মানেই কিন্তু চৌম্বক আবেশ, ঠিক আছে। এটা শর্ট কোশ্চেন চেয়ে নেয় যে চৌম্বক প্রবাহ ঘনত্ব একক কি, এটা চেয়ে নিতে পারে, বা এটা কী রাশি, তাহলে দেখো এই যে বি, ঠিক আছে, বি কী রাশি, ভেক্টর রাশি, এটা মনে রাখবো, ওকে। দেখে নাও, দেখো 3 অথবা কি বলছে,
কিউ গুণক কি লিখবো? কিউ গুণক একটি মাত্রাহীন পরিমাপ যা কোনো অনুনাদক বা স্পন্দক কতখানি অবমন্দিত তা নির্দেশ করে। নেক্সট, একটি সুষম চৌম্বক ক্ষেত্রের স্থিতিশীল একটি তড়িৎ আধান কত মানের বল অনুভব করবে? বলো তো কত মানের বল অনুভব করবে? এফ সমান কি বলো? কিউ ভিবি সাইন থিটা, হ্যাঁ কি না? এটা তো চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে, এই জিনিসটা এত বল অনুভব করে। এবার স্থির মানে কি? ভি সমান কত? 0। যদি ভি 0 হয় এফটা কত হবে? 0। তাহলে উত্তর কি হবে? 0। এটা লিখতে পারো বা এটা লিখতে পারো যে কোনো বল অনুভব করবে না, যেটা লিখবে, ঠিক আছে। নেক্সট, কোনো স্থান দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনের গতিপথের কোনো বিচ্যুতি না ঘটলে আমরা কি নিশ্চিত বলতে পারি? আমরা যে নিশ্চিত বলতে পারি যে সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই। মানে বোঝার চেষ্টা করো, আমি একটা ইলেকট্রনকে ছুড়ে দিলাম, দেখা গেলো ইলেকট্রনটা, মনে করো এরকম, এটাই ভাবো, একটা আমি ইলেকট্রনকে ছুড়ে দিলাম, দেখা গেলো কোনো বিচ্যুতি ঘটলো না, মানে কোন দিকে বাঁকলো না, সোজা চলে গেল। তাহলে আমি শিওরও বলতে পারি ওখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, হ্যাঁ কিনা? এটা বলতে পারবো কি? শিওর কনফার্ম বলতে পারবো। আচ্ছা, এবার তোমরা ভাববে এর মানেটা কি? এর মানে দেখো, তার মানে কি চৌম্বক বল প্রয়োগ হয়নি, বলে তো এই পাশে পাশে যায়নি, সোজা বেরিয়ে গেছে। তো চৌম্বক ক্ষেত্র যদি না থাকে, বি যদি 0 হয়, এফ তো 0 হবে। তো শুধুমাত্র এটাই কেস? তার কারণ দেখো, কিউ তো আছে, আধান আছে, একটা বেগে ছুটছি, ভিও আছে, তাহলে এই দুটো আছে। এবার ওরা বলছে যে বীজ মানে বিচ্যুতি ঘটছে না, মানে কি বি 0 হবে কনফার্ম বলতে পারি না। তার রিজনটা কি বলতো? বি থাকলেও তো এফ 0 হতে পারে। কখন বলো তো? যদি থিটাটা বা সাইন থিটা যদি 0 হয়, মানে থিটা কত হয়? 0 হতে পারে বা 180। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইলেকট্রনের বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 0 বা 180 ডিগ্রি হলেও তো এটা সম্ভব। বা 0 বা 180কে কী বলি? সমান্তরাল বলি। তাহলে কী বলতে পারি? যে কি, যে আমরা তাহলে নিশ্চিত বলতে পারি না, কারণ কি সাইন থিটা 0 হলেও তো এফ 0 হবে, হ্যাঁ কি না? আর সাইন থিটা 0 মানে কত? থিটা হয় 0 বা 180, মানে এক কথায় ভি আর বি পরস্পর কি সমান্তরাল। ওটাই বলবো যে না, কারণ ইলেকট্রনটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হলেও গতিপথের কোনো বিচ্যুতি ঘটবে না। রিজনটা বুঝতে পারলাম, ভি আর বি সমান্তরাল, মানে কি থিটা হয় 0 বা 180, মানে এরকম ভাবতে পারো। দেখে না, মনে করো ইলেকট্রনটা এই দিকে চৌম্বক ক্ষেত্র আছে আর ইলেকট্রনটাকেও এই দিকে ছুটছি, তাহলে দেখো বেগ আর বি কি একই দিকে, তাহলে সাইন 0, বা উল্টোটাও হতে পারে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, ইলেকট্রনটাকে মনে করো এইদিকে ছুটছি, তাহলে কি চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের এদিকে বেগের মধ্যবর্তী কোণ কত? 180। যেটা ভাববে, ঠিক আছে, উভয় ক্ষেত্রে কি কোনো বল অনুভব করবে না, কারণ সাইন 0 হোক বা সাইন 180, 0 হবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।